আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস ভাইয়ার। সো এর মাঝখানে অনেক একটা বড় ব্রেক পাইছিলাম তোমাদের থেকে। এর মাঝখানে মাসুর ভাইয়া তোমাদের একটা চ্যাপ্টার শেষ করছেন, অপূর্ব তো একটা চ্যাপ্টার শেষ করে আরেকটা চ্যাপ্টার শুরু করছেন। দেন ফাইনালি আমার আসার সুযোগ হলো। অনেক বলছো ভাইয়া আমাদের তো ভুলেই গেছেন, না একবারই না, তোমাদের জন্য অনেক কিছু করছি এই মাঝখানের টাইমটাতেও অনেক কিছু করছি। তোমরা জেনে থাকবা যে 23 ব্যাচের ভাইয়া আপুদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট শেষ হয়েছে, রেজাল্টগুলো দিয়ে দিছে, গতকাল ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিছে। তাদের জন্য সংবর্ধনার বেশ কিছু প্ল্যান করছি এবং সেখানে তোমরাও একটা জিনিস পাবা। আমরা এসিএস থেকে কয়েকটা জিনিস আনতেছি, তোমরা যখন চান্স পাবা তোমরাও এই জিনিসগুলো পাবা। আমরা ইনশাল্লাহ তোমাদের কাছেই আগে বলি, এখনো কেউ জানে না, এসিএস মেম্বারশিপ কার্ড নিয়ে আসতেছি। আমি মাঝখানে দুবাইতে গেছিলাম অ্যান্ড সিঙ্গাপুরেও গেছিলাম জাস্ট এটা রেডি করতে। তোমরা ক্রেডিট কার্ডের মতো একটা কার্ড পাবা। ওই কার্ডের সুবিধাটা হলো, ওই কার্ডটার থ্রুতে তুমি যে কোনো ধর ডিজিটাল প্রোডাক্টস, দেশের বিদেশের যে কোনো ডিজিটাল প্রোডাক্টস, এতদিন হতে পারে না যে তুমি ডলার তোমার কাছে ছিল না, যে কারণে তুমি কিনতে পারতা না। তো ওই জিনিসগুলোও কিনতে পারবা নিজেরা, এবং বেস্ট পার্ট হলো যে তুমি এগুলো আরেকজনকে কিনে দিতে পারবা অ্যান্ড তুমি একটা মাঝখানে বেসিক্যালি একটা বিজনেস করতে পারবা, মানে তুমি সাপ্লায়ার হিসেবে কাজ করতে পারবা। এবং আমার টার্গেট ছিল এটা বানানো এই কারণে যে ধরো সামনে যখন আরও সামনে যখন ধরো সাপোজ ডিজিটাল প্রোডাক্টের চাহিদা অনেক বাড়বে, তোমরা জানো যে ডিজিটাল প্রোডাক্ট ক্রমান্বয়েই আসলে চাহিদা বাড়তেছে, যারা বিশেষ করে সফটওয়্যার বানাবা এই লাইনে যাবা তারা যেন তাদের যে ডিজিটাল প্রোডাক্টসগুলো আছে, ধরো একজন ভালো একটা লোগো বানাইতে পারে, বা ভালো একটা ডিজাইন করতে পারে, বা ভালো একটা ড্রয়িং করতে পারে, আর্কিটেকচার ডিজাইন করতে পারে, বিল্ডিংয়ের ডিজাইন করতে পারে, হোয়াট এভার। তো যেটাই তুমি পারো না কেন সেটা তুমি সেখানে আপলোড করতে পারো বিক্রির জন্য, ওয়ার্ল্ড ওয়াইড মানুষরা সেখান থেকে দেখতে পারবে এবং কিনতে পারবে তোমার জিনিসটা। তো এই জিনিসটা আমরা বানাচ্ছিলাম, তো এই জিনিসটা নিয়ে অনেক 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 ব্যস্ততা গেছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি রেডি। তোমরা দেখবা যে এবারেরই সংবর্ধনা অনুষ্ঠানে তোমাদের যারা সিনিয়র ভাইয়াপুরা আছে তাদের কাছে আমরা এটা দিচ্ছি, তাদের ব্যাচের মাধ্যমে শুরু হচ্ছে এটা। আর তোমাদের সময় আসতে আসতে তো এটা আরও বেশি আপডেটেড হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাক, দোয়া করো আমরা এই মেম্বারশিপ কার্ডটা এবারই মানে চায়না থেকে প্রথম বানায় নিয়ে আসবো। হুম। তো প্রত্যেকের কাছে থাকবে ওইটার থ্রুতে। আমাদের এরকমও প্ল্যান যে যারা যে কোনো সময় এইচএস এ ছিল না কেন, তারা ধরো এইচএস এর একটা ইফতার পার্টি করলাম, তো তুমি মেম্বারশিপ কার্ড দিয়ে যেন চলে আসতে পারো। আমাদের প্ল্যান হচ্ছে এরকম যে তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে তখন যেন আমাদের লাউঞ্জ ইউজ করতে পারো। বাংলাদেশে বিভিন্ন জায়গায় লাউঞ্জ থাকবে, যে সেখানে যে ওই কার্ডটা দেখায় তোমরা বিভিন্ন ফ্যাসিলিটি অ্যাচিভ করতে পারো। তো এটাই টার্গেট। তো যাক, দোয়া করিও। আজকে আমরা শুরু করব ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, পর্যাবৃত্ত গতি অধ্যায়। এই অধ্যায়টা অনেক মজার একটা অধ্যায়। সাউন্ড শোনা যাচ্ছে তো ঠিকঠাক মতো? যাক। তো মানে একজন বলছে এই অধ্যায়টা কত বড়, এই অধ্যায়টা খুব বেশি বড় না, এই অধ্যায়টা খুব ছোট। আমি যদি বলি যে আমার মনে হয় 9 থেকে 10টা ক্লাস লাগবে, আশা করি 9 থেকে 10টা ক্লাসের মধ্যে আশা করি শেষ করে ফেলতে পারবো এই অধ্যায়টা থেকে। এবার অ্যাডমিশন টেস্টে আমি একটা ম্যাথ করেছিলাম, ওইটা এর আগে কখনো আসে নাই কোশ্চেন ব্যাংকে, বাট আলহামদুলিল্লাহ এবার বুয়েট অ্যাডমিশন টেস্টে ওইটা একদম চলে আসছে। তোমাদেরকেও ওইটা করাবো এই ম্যাথগুলা। এই চ্যাপ্টারটার মজার ব্যাপার হলো, এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো করে বোঝো তাহলে তুমি যেখান থেকে প্রশ্ন দেখ না কেন, যত ঘুরাই পেঁচাই দেখ না কেন, তুমি ইনশাল্লাহ পারবা। এই চ্যাপ্টারটাতে তোমাদের পড়ার পূর্ব শর্ত হলো তোমরা মাথায় রাখতে হবে যে আমার বুঝতে হবে। এই চ্যাপ্টারটা মুখস্থ করে পারবা না। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে বুঝতে হবে, বুঝলেই পারবা। সহজ, বুঝতে চেষ্টা করবা, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে? আবার এই চ্যাপ্টারটা যত ভালো বুঝবা তার সাথে তোমার কানেক্টেড কি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার। এটা যদি ভালো বোঝো তাহলে তুমি সেখানেও একটা অ্যাডভান্টেজ পাবা। সেখানেও তুমি দেখবা যে হ্যাঁ আচ্ছা, কানেক্ট করতে পারতেছো, এই জিনিসটা আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়ছি, ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় এই এই জিনিস ঘটতেছে, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা শুরু করি এই অধ্যায়টা। এই অধ্যায়টা থেকে তোমার বলা যায় যে একটা সিকিউ তো আসবে, একটা সিকিউ আসবে বোর্ড পরীক্ষার জন্য। আর যদি এমসিকিউ বলি, এমসিকিউ হচ্ছে তোমার কত 2 থেকে 3টা এমসিকিউ আসবে। খুব বেশি বড় অধ্যায় না এটা। আর অ্যাডমিশনেও কোশ্চেন আসবে। যদি আমি বলি বুয়েট অ্যাডমিশন, বুয়েটে এবারই আসছে এই অধ্যায় থেকে একটা, আমি দেখাবো তোমাদের কোনটা আসছে। আজকের ক্লাসে হয়তো এটা তোমরা পাবা না, সামনে পাবা। বুয়েটে একটা আসবেই, মানে রিটার্নের কথা বললাম। আর এমসিকিউর কথা যদি বলি, এমসিকিউ বেসিক্যালি 2টা 3টা আসবে এমসিকিউ। আর ডিইউতেও আসতে পারে, ডিইউতেও তোমরা জানো 4টা রিটার্ন হয়, আসতে পারে ডিইউতে। তো ডিইউতেও এবার আসছিল আর কি এখান থেকে।
যাক, শুরু করি আমরা এই অধ্যায়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের নামের মধ্যেই একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি গতি। হ্যাঁ, মোশন বা গতি। গতি জিনিসটা কি তোমরা ছোটবেলায় পড়ছো, তারপর ছোট্ট করে বলি। যে কোনো একটা জিনিসের যদি দেখো যে অবস্থান পরিবর্তন হচ্ছে, ধরো একটা বস্তু এখানে ছিল, এখান থেকে পরে সে এখানে গেছে, অবস্থান পরিবর্তন হয়ে সে ধরো সরে গেল, তাহলে আমরা বলতে পারি তার মধ্যে একটা গতি ছিল, তাই না? গতি থাকলেই একটা বস্তু কি অবস্থান পরিবর্তন করতে পারে তার। ওকে, গতিটাকে অনেকটা দ্রুতির মতনও চিন্তা করা যায়। তো আমাদের এই যে গতিবিদ্যা অধ্যায়ের গতি আর এখানের গতির মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে। সেখানে আমরা গতির প্রকারভেদ পড়ছিলাম এরকম যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, এগুলো নিয়ে। এখন আমরা গতির প্রকারভেদ পড়বো, বাট এখন আমরা গতির প্রকারভেদটা পড়বো কিভাবে, গতিটা রিপিট হচ্ছে কিনা সেভাবে। অর্থাৎ গতি যদি রিপিট হয়, রিপিট বা পুনরাবৃত্তি যদি রিপিট হয়, তাহলে সেই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আর যদি রিপিট না হয়, তাহলে সেটাকে বলবো পর্যাবৃত্তিক গতি নয়, এরূপ। আমাদের বেসিক্যালি এই ধাপটা নিয়ে কোনো আলোচনা নেই, আমাদের ধাপটা নিয়ে আলোচনা কোনটা, এটা। অর্থাৎ গতি রিপিট হচ্ছে কিনা। গতি যদি রিপিট হয় তাহলে তাকে আমরা কি বলবো, পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতি কি, কিভাবে হবে, সেইগুলো নিয়ে সামনে আসতেছে। আপাতত জাস্ট এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা এই চ্যাপ্টার ওভারভিউ। এই চ্যাপ্টারে টোটাল আমরা কয়টা জিনিস পড়বো, কি কি জিনিস আছে, সেই জিনিসগুলোই এই পেজটাতে আছে। পর্যাবৃত্তিক গতি যদি রিপিট হয় তাহলে আমরা বলছি পর্যাবৃত্তিক গতি হবে। এই পর্যাবৃত্তিক গতিকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পন্দন, একটা হচ্ছে স্পন্দন নয় রূপ। স্পন্দন কি, কিভাবে, এটা আসতেছি, এগুলো নিয়ে আলাদা আলাদা স্লাইড আছে, আমরা পড়ব। স্পন্দন গতিকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। সরল ছন্দিত স্পন্দন, যেটাকে ইংলিশে বললে এস দিয়ে সিম্পল, এইচ দিয়ে হারমোনিক, আর এম দিয়ে মোশন। সিম্পল হারমোনিক মোশন বাংলায় পুরোটা বললে সরল ছন্দিত স্পন্দন, আর ড্যাম্পড হারমোনিক মোশন বাংলায় বললে দমিত ছন্দিত স্পন্দন বা দমিত স্পন্দন বলে। আমাদের এই চ্যাপ্টারে আসলে এই জিনিসগুলো আছে। এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়াশোনার জিনিস। হ্যাঁ, আজকের ক্লাসেই পর্যাবৃত্ত গতি শেষ হয়ে যাবে, স্পন্দন গতি শেষ হয়ে যাবে। এই যে সরল ছন্দিত স্পন্দন আজকের ক্লাসে শুরু হবে, এটাই চলবে মনে করো সামনের যতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস। বলতে পারো আমাদের সম্পূর্ণ পড়াটাই আসলে এটা। এটা কোথা থেকে আসছে, এটার কোর কি, অরিজিন কি, সেটা দেখানোর জন্যই এই স্লাইডটা দেখালাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত পর্যাবৃত্তিক গতি কখন হবে, কেন হবে, সেটা দিয়ে আলোচনা। ঠিক আছে? তো পর্যাবৃত্তিক গতি কখন, কেন, সেটা দিয়ে আমরা একটু শুরু করব। তার আগে আমাদের একটু ছোট্ট করে একটা অ্যানিমেশন দেখি। অ্যানিমেশনটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আলোচনাটা। প্রোডাক্ট কিটা দেওয়া লাগবে যে। আচ্ছা, দেখো এদিক থেকে দেখো, এখান থেকে দেখতে পাবে তোমরা। দেখো এইটা হচ্ছে কি, তোমার একটা গতি দেখতে পাচ্ছ, একটা সুনির্দিষ্ট বস্তুকে কেন্দ্র করে আরেকটা নীল কালারের বস্তু দেখতে পাচ্ছ। সে কি করতেছে, ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, সব সময় সে কিন্তু কি একই দিক দিয়ে একই ভাবে ঘুরে ঘুরে আসছে। আবার এটার দিকে তাকাও, এখানে এখানে দেখতে পাচ্ছ বৃত্তাকার পথে ঘুরছে, সেম জিনিসটাই ঘুরতেছে, কিন্তু এখন পথটা কি একটা চতুর্ভুজ আকৃতির পথ। তার মানে পথটা ম্যাটার করতেছে না। বৃত্তাকার হতে পারে, চতুর্ভুজ আকৃতি হতে পারে, ত্রিভুজ আকৃতির শেপ হতে পারে, যে কোনো শেপ হতে পারে। যে কোনো শেপে যদি ঘুরে 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 আবার আগের জায়গায় আসে, তাহলে বোঝা যাচ্ছে এটা পর্যাবৃত্তিক গতি হবে। হ্যাঁ, সিম্পল ভাষায় বললে, হ্যাঁ গতি রিপিট হচ্ছে, আবার আগের জায়গায় আসতেছে, এটাকে পর্যাবৃত্তিক গতি বলে। কিন্তু তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের আরেকটু ডিটেলসে একটা শর্ত রূপে শিখতে হবে। মেইনলি কোনো একটা গতি পর্যাবৃত্তিক গতি হলে এই যে শুধু রিপিট হচ্ছে যে, এইভাবে চিন্তা করবো না। আমরা আমরা চিন্তা করবো এইভাবে যে এই দুইটা শর্ত মানতেছে কিনা। একটা কি নির্দিষ্ট দিক, নির্দিষ্ট সময় পর পর আসতেছে কিনা। সাপোজ এই জিনিসটা ঘুরতেছে নাকি, এই জিনিসটা এখান থেকে ঘুরে আবার এইদিকে আসতেছে। এখন এই দিক থেকে ঘুরে আবার যে এইদিকে আসতেছে, আসতে একটা সময় লাগতেছে তার।
প্রথমবার ধরো ঘুরে এখানে আসতে তার সময় লাগছে লেটস সে 2 সেকেন্ড। এর পরের বার সে যখন ঘুরে আবার এদিক থেকে এদিকে আসবে, তার যদি ধরো সাপোজ 3 সেকেন্ড লাগে, হ্যাঁ একই দিক থেকে আসছে, একই জায়গায় আসছে, একইভাবে ঘুরতেছে, কিন্তু একই সময় পর পর তো আসে নাই। একবার 2 সেকেন্ড পরে এখানে আসছে, আর একবার 3 সেকেন্ড পরে এখানে আসছে, তাহলে কিন্তু ফিজিক্সের ভাষায় তাকে পর্যাবৃত্তিক গতি বলা যাবে না। তাহলে পর্যাবৃত্তিক গতি হইতে হলে ফার্স্ট শর্ত কি, নির্দিষ্ট সময় পর পর এখানে আসতে হবে, অর্থাৎ 3 সেকেন্ড পরের না, পরের বার 2 সেকেন্ড পরেই এখানে আসতে হবে। তাহলে আমি বলতে পারবো হ্যাঁ এই গতিটা পর্যাবৃত্তিক গতির প্রথম শর্ত মানতেছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর আসতেছে। ঠিক আছে, গেল। এরপরে 2 নম্বর শর্ত, যেটা 2 নম্বর শর্তটা হচ্ছে একই দিক থেকে আসতেছে কিনা। ধরো এমন হইতে পারতো না যে এই গতিটা এই জায়গায় যখন আসছে কিভাবে আসছে, নিজ দিক থেকে আসছে উপরে চলে যাচ্ছে, মানে এই স্পেসিফিক স্পটটাতে চিন্তা করো, সে এই বস্তুটা যখন আসছে কিভাবে আসছে, নিজ দিক থেকে আসছে উপর দিক থেকে চলে গেছে। পরের বারও যখন আসছে নিজ দিক থেকে আসছে উপর দিক থেকে চলে গেছে, অর্থাৎ একই দিক থেকে, মানে এখানে যদি কোনো একজন বসে থাকতো সে সব সময় দেখতো নিচ থেকে আসতেছে উপর দিকে যাচ্ছে, নিচ থেকে আসতেছে উপর দিক থেকে যাচ্ছে, অর্থাৎ একই দিক হতে গতির পুনরাবৃত্তি ঘটতেছে নির্দিষ্ট সময় পর পর, এবং একই দিক হতে গতির পুনরাবৃত্তি যদি ঘটে, তাহলে ওকে আমরা কি বলতে পারবো, পর্যাবৃত্তিক গতি সম্পন্ন কণা। তাহলে ওর নাম পর্যাবৃত্তিক গতি সম্পন্ন কণা, কি শর্তে, এই দুইটা শর্তে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এখানেও সে এই শর্তটা মানতে পারে বৃত্তাকার পথে, এখানেও তো সে একই শর্ত মানতে পারে, তাই না? এই পথ কোনো ম্যাটার করে? এখানেও সে সাপোজ এই জায়গায় 2 সেকেন্ড পর পর আসতে পারে, পরের বারও যখন আসছে 2 সেকেন্ড পর আসতে পারে, তাই না? তার মানে এটাতেও সে পর্যাবৃত্তিক গতির এই দুইটা শর্তই কিন্তু মানতে পারে। পথটা কিন্তু এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর না, তাই না? তাহলে একটা জিনিস এখানে লিখে রাখো তোমরা, পর্যাবৃত্তিক গতি, তো পর্যাবৃত্তিক গতির পাশে এই দুটো শর্ত তো লিখবাই, আরেকটা জিনিসও লিখবা, সেটা হচ্ছে গতিপথ যে কোনো হতে পারে। বৃত্তাকার হতে পারে, তারপরে চতুর্ভুজ আকৃতির হতে পারে, আরো অনেক শেপের হতে পারে, ত্রিভুজ আকৃতির, ধর একটা বস্তু খালি এরকম করে ঘুরে ঘুরে আসতেছে, হতে পারে এরকম ভাবে একই জায়গায় বারবার এরকম এরকম করে আসতেছে, এটাও হতে পারে, এগুলো গতিপথ হতে পারে। তাহলে গতিপথ ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে শর্ত দুইটা। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে গতিপথ যে কোনো হতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আর পর্যাবৃত্তিক গতির নামটা যে লিখছি, নামের মধ্যে দেখো আমি একটা জিনিস করে দিছি, পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন দিয়ে কি বুঝাইছি, যে পিরিয়ড জিনিসটা তোমরা হয়তো জেনে থাকবা, যে ছুটির ঘন্টা বাজে না, একটা সুনির্দিষ্ট সময় পর পর বাজে পিরিয়ড বা ঘন্টাটা। তো এই যে সুনির্দিষ্ট সময় পর পর বাজে পিরিয়ড, তো সেখান থেকে আসলে নামটা আসছে পিরিয়ডিক মোশন। ওকে, সবাই লিখা হইলে বলিও। কি লিখবা, হেডিংটা লিখবা, এই চিত্র দুইটা আঁকবা, শর্ত দুইটা লিখবা, এবং একটা কথা লিখবা, গতিপথ যে কোনো হতে পারে। ঠিক আছে, যাক, হয়ে গেছে। ওয়াসির হয়ে গেছে, শাহরিয়ার রহমানের হয়ে গেছে, নূর আফসানার হয়ে গেছে, নাসিমের হয়ে গেছে, মোহান্তার হয়ে গেছে। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা পর্যাবৃত্তিক গতি কি বুঝে গেছি। এখন আমরা যে কোনো জিনিসের গতি দেখাইলে আমাকে যদি বলে পর্যাবৃত্তিক গতি কি পর্যাবৃত্তিক গতি না, এটা যাচাই করতে আমি জাস্ট মিলাবো এই দুইটা শর্ত মানতেছি, এই দুইটা শর্ত মানলেই পর্যাবৃত্তিক গতি, না মানলে, যে কোনো একটা না মানলে পর্যাবৃত্তিক গতি না। আচ্ছা, আমরা কি বলছিলাম, পর্যাবৃত্তিক গতির আন্ডারেই কে আছে, পর্যাবৃত্তিক গতির আন্ডারেই তোমার স্পন্দন গতি আছে নাকি? এখন পর্যাবৃত্তিক গতি তো শিখলাম, কোন পর্যাবৃত্তিক গতিগুলোকে স্পন্দন গতি বলা যাবে, এটা চলো আমরা পড়ি। কোন পর্যাবৃত্তিক গতিগুলোকে স্পন্দন গতি আমরা বলতে পারবো? খুব সহজে যদি মনে রাখতে চাও, একটা ফ্রেজ, ইংরেজি ফ্রেজ আছে, ফ্রেজটা কি, টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো বেসিক্যালি আসছে কোথা থেকে, টু অ্যান্ড ফ্রম থেকে। এটাকে বাংলা করলে এটা হয় এদিক ওদিক, অর্থাৎ কোনো একটা পর্যাবৃত্তিক গতিসম্পন্ন কণা যদি এমনভাবে গতিপ্রাপ্ত হয় যে সে একবার এদিক দিয়েও যাবে একবার এদিক দিয়েও যাবে, তোমাকে অ্যানিমেশন দেখায় তাহলে তুমি বুঝতে পারবা। এটা তো পর্যাবৃত্তিক গতি ছিল, রাইট? এখন আমরা চলো স্পন্দন গতি বলি। এই যে একটা লাল কালারের বস্তু দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের যেটা দাগটা, এটা হচ্ছে তার গতিপথ, এটা তার ট্র্যাক। হ্যাঁ, দেখো গতিটা, সে
একটা সুনির্দিষ্ট স্পটকে কি দুইভাবে ক্রস করতেছে না? একবার এদিক থেকে ক্রস করতেছে, একবার এদিক থেকে ক্রস করতেছে, দুইভাবে সে ক্রস করতেছে, মানে এদিক ওদিক করতেছে। যে কোনো একটা পয়েন্টকে কেন্দ্র করে সে একবার এদিকেও আসতেছে, একবার এদিকেও যাচ্ছে, তাই না? তাহলে এই সকল গতিগুলাকে আমরা স্পন্দন গতি বলতে পারবো। এখন আমি জানি মেজরিটির মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, সেই প্রশ্নটা হলো, ভাইয়া পর্যাবৃত্তিক গতি হওয়ার পরে সেন্সে স্পন্দন গতি হবে, তাই না? স্পন্দন গতিগুলোর আগে তো পর্যাবৃত্তিক গতির শর্ত মানতে হবে। যদি কোনো একটা গতি এরকম হয়, তাহলে তো সেই পর্যাবৃত্তিক গতির এই যে 2 নাম্বার শর্তটা ছিল, একই দিক হতে গতির পুনরাবৃত্তি হবে, এটা তো ব্রেক করতেছে। অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসার উচিত, আসছেও হয়তো, যে সে যখন এদিক দিয়ে আসছে ফাইন, কোনো সমস্যা হয় নাই, কিন্তু সে যখন আবার স্পন্দন গতি হইতে যে অপোজিট দিক দিয়ে যাবে, তখন এই শর্তটা ব্রেক করতেছে। আমি জানি অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে, কিন্তু ভাইয়া এখানে ক্যাচ আছে, একটা বোঝার ব্যাপার আছে। আমি লিখছি পর্যাবৃত্তিক গতির দ্বিতীয় শর্ততে একই দিক হতে গতির পুনরাবৃত্তি হবে। আমি কি এটা বলছি যে বিপরীত দিক থেকে হওয়া যাবে না? একই দিক হতে গতির পুনরাবৃত্তি হইতে হবে আর বিপরীত দিক থেকে হওয়া যাবে না, কথা দুইটা কি একই কিনা বলো? একই দিক হতে গতির পুনরাবৃত্তি হতে হবে আর বিপরীত দিক থেকে হওয়া যাবে না, একটা হচ্ছে নিষেধাজ্ঞা। এখানে তো কোনো নিষেধাজ্ঞা নাই। বিপরীত দিক থেকে হওয়ার প্রতি কোনো নিষেধাজ্ঞা আছে? নিষেধাজ্ঞা নাই। যে কোনো ভাবে হোক একই দিক হতে আরেকবার পুনরাবৃত্তি হইলেই হবে। তাহলে দেখো, আমরা এই যে অ্যানিমেশনটা দেখতেছিলাম, হ্যাঁ, সে এদিক থেকে এদিকে আসছে, আবার উল্টা দিকে গেছে, আবার তো এদিক থেকে এদিকে আসছে কিনা? হ্যাঁ, মাঝখানে একবার বিপরীত দিক থেকে গেছে, কিন্তু সে তো আলটিমেটলি একই দিক হতে আসাটা সম্পন্ন করছে। আমি তোমাকে একদম ইয়া দিয়ে দেখাই। ধরো সাপোজ যে কোনো একটা স্পট নাও, এখানে যে কোনো একটা স্পট, সাপোজ এই স্পটটার দিকে তুমি দেখো, তোমার চোখটা থাকবে শুধু এই জায়গায়। খেয়াল করো, ওই বস্তুটা যখন গতিপ্রাপ্ত দিছি, সে প্রথমবার আসছে কি ডান থেকে বামে, পরের বার বাম থেকে ডানে, আবার তো বাম থেকে ডানে আসছে। ওই যে আমার একটা ব্যাপার, সে একবার ডান থেকে বামে আসছে, আরেকবার ডান থেকে বামে আসছে, অর্থাৎ একই দিক হতে পুনরাবৃত্তির যে ব্যাপারটা স্যাটিসফাই হইল কিনা, সন্তুষ্ট হইল কিনা? হয়েছে, কারণ একই দিক হতে পুনরাবৃত্তি হয়েছে। তো মাঝখানে সে একবার বিপরীত দিক থেকে পুনরাবৃত্তি হয়েছে, ওইটা তো আর এমন না যে এটা হওয়া যাবে না। এটা পর্যাবৃত্তিক গতি স্যাটিসফাই কোনো কাজে লাগলো না, বাট এটা নিষেধাজ্ঞাও তো ছিল না। এমন তো না যে পর্যাবৃত্তিক গতিতে এটা নিষেধাজ্ঞা আছে যে বিপরীত দিক থেকে হওয়া যাবে না, হয়েছে। কিন্তু আমার পর্যাবৃত্তিক গতির দরকার ছিল কি, একই দিক হতে পুনরাবৃত্তি হয়েছে কিনা। ইয়াস, একবার এবং আরেকবার, এরপরে আরেকবারও হয়তো সে বিপরীত দিকে যাবে, আবার সেই দিক দিয়ে আসবে, আবার একবারও সে হয়তো এদিকে যাবে, আরেকবারও সে যখন আসবে এই দিক থেকেই আসবে। তার মানে এরা তো একই দিক হতে পুনরাবৃত্তি হওয়ার শর্তটা স্যাটিসফাই করতেছে। তার মানে তাকে তুমি পর্যাবৃত্তিক গতি না এটা বলতে পারো না। সেও পর্যাবৃত্তিক গতি, কারণ একই দিক হতে সেও পুনরাবৃত্তি করতেছে। হ্যাঁ, একটু স্পেশাল। সে স্পেশালটা কেন? বিপরীত দিক থেকেও সে মাঝখানে একটু ঘুরে আসে, যেই কারণে এই পর্যাবৃত্তিক গতিগুলোকে একটু স্পেশালি নামকরণ করা হয়। এই পর্যাবৃত্তিক গতিগুলোকে কি বলা হয়? স্পন্দন গতি। ইংলিশে বললে অসিলেশন। হ্যাঁ, স্পন্দন গতি বা অসিলেশন, তারা পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতির ওই স্পেশাল পর্যাবৃত্তিক গতিগুলো যারা টু অ্যান্ড ফ্রো কন্ডিশন, মানে অর্থাৎ যে কোনো একটা স্পটকে তারা দুইভাবে ক্রস করে। ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, স্পন্দন গতির উদাহরণ কি কি একটু চিন্তা করো। যদি আমরা প্রায় বলে থাকি হৃদস্পন্দন, কথাটা বলি না? হৃদস্পন্দন কথাটা বলি কিনা? এই যে হৃদস্পন্দন কথাটার মধ্যে তুমি দেখো স্পন্দন পার্টটা আছে। আমাদের হার্ট কি করে? তোমরা যারা বায়োলজি পারো, তোমরা যারা হার্ট পাম্প করে, তাই না? ব্লাড পাম্প করে, রাইট? সো হার্টের প্রাচীরটাকে কি বলে? পেরিকার্ডিয়াম। যতটুকু মনে আছে, বায়োলজি অনেক আগে পড়ছি, পেরিকার্ডিয়াম মনে হয়। তো এই যে পেরিকার্ডিয়াম, এই প্রাচীরটা, এটার কথা চিন্তা করো। এটা একবার চাপ পাচ্ছে আর একবার প্রসারিত হচ্ছে, তাই না? শুধু ওই পেরিকার্ডিয়াম প্রাচীরটার কথা চিন্তা করো, সে কি এরকম করতেছে না? মানে এরকম অ্যাজ এ হোল একটা প্রাচীর যদি এরকম করতেছে, তাই না? তার মানে হৃদস্পন্দনের যে হৃদয়ের যে প্রাচীরটা, মানে হার্টের যে প্রাচীরটা, সেটা কিন্তু একটা কি গতি দিচ্ছে? সেটা একটা স্পন্দন গতি দিচ্ছে। একটা সুনির্দিষ্ট পয়েন্টকে সে একবার এদিক ওদিক এইভাবেই সে অতিক্রম করতেছে, তাই না? যে পাম্প করতেছে যখন এরকম, রাইট? সো এটা থেকে কি বোঝা যায় যে হৃদস্পন্দন এক ধরনের স্পন্দন গতি, দ্যাটস ওয়াই তার নাম হৃদস্পন্দন। ক্লিয়ার? এছাড়াও স্পন্দন গতিরও আরও উদাহরণ আছে। তুমি চারপাশে অসংখ্য গতিগুলোকে দেখে তুমি এখন অবজার্ভ করতে পারবে না। আমি কিন্তু চাই না যে তোমরা উদাহরণ মুখস্থ করো। আমি চাই কি জানো? উদাহরণ তোমরা দেখে বোঝো যে আচ্ছা একটা চারপাশে গতি হচ্ছে, এই গতিটা পর্যাবৃত্তিক গতি কিনা টেস্ট করবে কিসের আলোকে? ওই যে ওই দুইটা শর্ত মানে কিনা, সুনির্দিষ্ট সময় পরপর হচ্ছে কিনা বা একই দিক হতে হচ্ছে কিনা।
স্পন্দন গতি কিনা টেস্ট করি। আগে পর্যাবৃত্তি গতির টেস্ট হইলো, কোনো একটা গতি তুমি শিওর হইলো পর্যাবৃত্তি, তারপরে তুমি টেস্ট করবে কি স্পন্দন গতি, কারণ স্পন্দন গতি হওয়ার আগে তাকে কিন্তু পর্যাবৃত্তি গতি পাস করে আসতে হবে, তাই না? স্পন্দন গতির জন্য জাস্ট টেস্ট করবে কি একটা সুনির্দিষ্ট পয়েন্টকে সে দুই দিক দিয়ে ক্রস করতেছে কিনা। যদি ক্রস করে তাহলে সে কি স্পন্দন গতি, আর যদি ক্রস না করে তাহলে স্পন্দন গতি না। আচ্ছা, তাহলে আমরা স্পন্দন গতি কি শিখে গেছি। আমি তোমাদের বলবো বই থেকে অবশ্যই সংজ্ঞাটা পড়বা। সংজ্ঞাটা খুবই সহজ। সংজ্ঞাটা হচ্ছে, আমি যতটুকু মনে আছে আমি যদি বলি, স্পন্দন গতি হচ্ছে সেই সকল পর্যাবৃত্ত গতি যে সকল গতি গতির অর্ধেক সময়কাল একদিকে এবং বাকি অর্ধেক সময়কাল বিপরীত দিকে গমন করে। ফার্স্ট অফ অল স্পন্দন গতিকে একটা পর্যাবৃত্ত গতি এই কথাটা বলবা, এবং অর্ধেকটা সময় সে কি একদিকে এবং বাকি অর্ধেকটা সময় কি সে বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়। এতটুকু বললেই তুমি জ্ঞানমূলকে নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, স্পন্দন গতি বললাম নাকি, এটা শেষ। এখন আমরা ঢুকে যাব সরল সন্ধিত স্পন্দনে। তাহলে দেখো, ফার্স্ট অফ অল স্পন্দন গতি কারো হওয়ার আগে তার পর্যাবৃত্ত গতি হইতে হবে, তেমনি সরল সন্ধিত স্পন্দন গতি তার হওয়ার আগে তার কি অবশ্যই আগে স্পন্দন গতি হইতে হবে, তারপরে সে সরল সন্ধিত স্পন্দন কিনা এটা আমরা টেস্ট করব নাকি। আচ্ছা, স্পন্দন গতি সরল সন্ধিত স্পন্দন গতি হবে কখন, মানে কোন কোন স্পন্দন গতি সরল সন্ধিত স্পন্দন গতি বলা যাবে, এর জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো হুকের সূত্র। হুকের সূত্র কি তোমরা পড়ছো? হুকের সূত্র, হুকের সূত্র 9-10-এও আমার যতটুকু মনে আছে থাকার কথা, পীড়ন বিকৃতি ওখানে একটা লাইন থাকার কথা। হুকের সূত্র, হুকের সূত্র জিনিসটা কি আমি যদি একটু ছোট্ট করে লিখি তারপরে আমি বলতেছি, হ্যাঁ। এফ সমানুপাতিক মাইনাস এক্স দিয়েও লেখে, ওয়াই দিয়েও লেখে, দুইটাই হয়, হ্যাঁ। ওয়াই দিয়েও লেখা যায়, এক্স দিয়েও লেখা যায়, যে কোনোভাবেই লেখা যায়, হ্যাঁ। ওয়াই দিয়েও লেখা যায়, এক্স দিয়েও লেখা যায়। আমি পরিচয়গুলো লিখতেছি। এফ, এফ এর পরিচয় কি লিখো, সাম্যাবস্থান অভিমুখী বল। সাম্যাবস্থান কি আসতেছি, আর এক্স বলো বা ওয়াই বলো দুইটা সেম থিং, মানে চলক আলাদা হলেও দুইটা আলাদা জিনিস না। বিশেষ করে কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে এক্স বেশি ব্যবহার করা হয়, পর্যাবৃত্তি গতি অধ্যায়ে ওয়াইও ব্যবহার করা হয়, এক্সও ব্যবহার করা হয়, দুইটাই ব্যবহার করা হয়, হ্যাঁ, একই জিনিস। এটা হচ্ছে সাম্য অবস্থান হতে সরণ। ধরো একটা জিনিস গতিপ্রাপ্ত হচ্ছে, এটা ধরো তার গতিপথ, এটা ধরো তার গতিপথ, সে ধরো এই যে গতিপ্রাপ্ত হচ্ছে কি, সে এখান থেকে এইখানে যাচ্ছে এবং এখান থেকে আবার এখানে আসতেছে, এই যে স্পন্দন গতিটাই আর কি। তার গতিপথটা কতটুকু বিস্তৃত, এখান থেকে এতটুকু পর্যন্ত বিস্তৃত, এই পর্যন্তই সে যাওয়া আসা করতেছে। তার গতিপথের একদম মধ্যবিন্দুটা কোথায়, একদম মাঝখানে, ধরো এটা 2 মিটার হলে একদম বরাবর 1 মিটার জায়গাটা হচ্ছে এটা। এই যে স্পটটা, এই স্পটটাকে আমরা বলবো কি সাম্য অবস্থান। সাম্য অবস্থান, তাহলে সাম্য অবস্থান কি গতিপথের একদম মধ্যবিন্দুটা, হচ্ছে সাম্য অবস্থান। এই যে এই কণাটা যখন গতিপ্রাপ্ত হচ্ছে, মানে গতির বিভিন্ন মুহূর্তে, তুমি ধরো তার গতির সময় বিভিন্ন সময় তুমি পজ করে দেখতে পারো না, ভিডিওটা পজ করে, এই যে বিভিন্ন সময় সে কি এক একটা ডিস্টেন্সে থাকে। যেমন ধরো এই যে এখন এতটুকু ডিস্টেন্সে আছে, এই যে ডিস্টেন্সটা এটাকে আমরা কি বলবো, এই যে সে যে এখন এই জায়গায় আছে, গতির সময় সে যে এখন এই মুহূর্তটাতে আছে, এই জায়গাটা কত দূরে সাম্যাবস্থান, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি আমরা এক্স দিয়েও প্রকাশ করতে পারি বা ওয়াই দিয়েও প্রকাশ করতে পারি, এক্স বা ওয়াই যেটা ইচ্ছা, ঠিক আছে। আর এফ কি, এফ হচ্ছে যে কোনো এরকম সরলসন্ধিত গতিসম্পন্ন কণার ক্ষেত্রে এই যে কণাটা সরে গেছে, এখন কি সাম্যাবস্থাতে সে কোথায় সরে আছে, কোন দিকে সরে আছে বলো দেখি। আচ্ছা দেখি কাদের ভেক্টর সম্বন্ধে কেমন নলেজ আছে। এই ওয়াই বা এক্স এর ভ্যালু কতটুকু, এতটুকু সাম্য অবস্থান হতে সরণের ভ্যালু টুকু, ডিরেকশন কোন দিকে বলো, ডিরেকশন কি এদিকে, ওয়াই আর এক্স এর ডিরেকশন, ওয়াই বা এক্স যেটাই বলো, কোন দিকে, বাম দিকে না ডান দিকে, কোনটা বলো। এটা সাম্য অবস্থান, এটা বস্তুর অবস্থান, সাম্য অবস্থান থেকে সরে আসে এতটুকু, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার ডিরেকশন কোন দিকে, সরণ হতে ডিরেকশন লাগে, ডিরেকশনটা কোন দিকে, বাম অর ডান। বাম বলছে এক্স্যাক্টলি, এটা বাম দিকে, মাথায় রাখবা।
নামটা পরিচয়টাই ভালো করে দেখো, সাম্য অবস্থান হতে সরণ, সাম্য অবস্থান থেকে কোন দিকে সরে আসছি, সাম্য অবস্থান থেকে চিন্তা করতে হবে, এখানে বস্তু থেকে চিন্তা করতে হবে না, বস্তু থেকে সাম্য অবস্থান ডান দিকে, বাট সাম্য অবস্থান থেকে বস্তু কোন দিকে, বাম দিকে। তার মানে আমরা এটা নিতে পারবো না, আমাদের এই পজিশনে বস্তু যদি থাকে তাহলে সাম্য অবস্থান থেকে সরণ কোন দিকে, বাম দিকে। ঠিক আছে, তাহলে সাম্য অবস্থান থেকে সরণ এক্স বা ওয়াই যেটাই বলি না কেন সেটা ডিরেকশন কোন দিকে, বাম দিকে। এফ, এফ এর পরিচয় কি, এফ এর পরিচয় হচ্ছে সাম্য অবস্থানের দিকে বল, এফ এর পরিচয় কি, সাম্য অবস্থানের দিকে বল। তাহলে বলটা আছে কোথায়, বস্তু থেকে সাম্য অবস্থানের দিকে, সাম্য অবস্থানের দিকে বল, তার মানে সাম্য অবস্থানের দিকে বল মানে কি, এইটা হচ্ছে এফ, বস্তু থেকে সাম্য অবস্থান দিকে। তাহলে দেখো দেখি এক্স বা ওয়াই মানে সাম্য অবস্থান থেকে সরণের ডিরেকশন যেই দিকে হয়, বল, বলের ডিরেকশন কি অপোজিট দিকে হয়, এক্স বা ওয়াই এর ডিরেকশন বাম দিকে আর বলের ডিরেকশন ডান দিকে। তার মানে এফ আর এক্স বা ওয়াই হোয়াট এভার তাদের ডিরেকশন অপোজিট দিকে হয়। দ্যাটস ওয়াই এই মাইনাসটা আসছে, দ্যাটস ওয়াই এই মাইনাসটা আসছে। এই মাইনাসটা কি বোঝায় জানো, ডিরেকশন বোঝায়, এফ যেদিকে এক্স বিপরীত দিকে। ঠিক আছে, দেখো যে এই ঘটনাটাতেই এক্স কোন দিকে, বাম দিকে, আর এফ কোন দিকে, সাম্য অবস্থানের দিকে, বস্তু থেকে সাম্য অবস্থানের দিকে, তার মানে এর জন্য এই মাইনাসটা। ক্লিয়ার? তো এখানে কি বুঝাইছে বলো দেখি, এই সূত্রটা দিয়ে কি বুঝাইছে বলো দেখি, এক্স বাড়লে এফ বাড়ে না কমে, এই সূত্রটা রিড করলে কি বুঝো, এক্স বাড়াইলে এফ বাড়বে না কমবে, বাড়ে। অনেকে এই মাইনাসটা দেখে কনফিউজ হয়ে যায়, মাইনাস দেখে ভাবে কি যে একটা বাড়লে আর একটা কমে, নো, মাইনাসটা এখানে শুধু ডিরেকশনের রোল প্লে করতেছে, কি দিক বোঝাচ্ছে, কোনো মান, মানের ক্ষেত্রে তার ভূমিকা নেই। ঠিক আছে, এক্স বাড়লে এফ ডেফিনেটলি বাড়ে, এক্স বাড়লে এফ কি ডেফিনেটলি বাড়ে। তাহলে এই বস্তুটা চলার মুহূর্তে যখন এইখানে আসে তখন তার একটা এক্স এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালুটা যত বড় এফ এর ভ্যালুটা তত বড়। ঠিক আছে, আবার বস্তুটা চলতে 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 একটা সময় কাছে চলে আসবে না, এখানে চলে আসবে না, এইখানে চলে আসবে, কাছে চলে আসবে, তখন তার কি এক্স এর ভ্যালুটা কমে গেছে, এফ এর ভ্যালুটাও কমে গেছে। তার মানে এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এই যে বস্তুটা চলতেছিল, স্পন্দন গতি দিচ্ছিল, এই স্পন্দন গতি দেওয়ার সময় প্রতি মুহূর্তে বস্তুর উপরে বলের মান কি সমান, না, যখন সে দূরে থাকে বলের মানটা বেশি, যখন সে কাছে আসে বলের মানটা কমে যায়, এবং যখন বস্তুটা চলতে চলতে ধরো সাম্যাবস্থানের উপরে চলে আসছে, সাম্যাবস্থানের উপরেই চলে আসছে, তখন তার স্মরণ আছে কোনো, তখন তার কি আর স্মরণ আছে, নাই, তখন তার কোনো স্মরণ নাই, সে সাম্যাবস্থানের উপরেই আছে, তার এক্স এর ভ্যালু 0, এক্স এর পরিচয় কি ছিল সাম্যাবস্থান থেকে দূরত্ব, সাম্যাবস্থানের দূরত্ব নেই, সাম্যাবস্থানের উপরেই সে আছে, এক্স 0 হলে এফও 0, মানে বল নেই। তার মানে যত কিনারে থাকবে তত এক্স এর সবচেয়ে বেশি মান, বলেরও সবচেয়ে বেশি মান, যত কাছে আসবে এক্স এর মান কমবে, বলের মান কমবে, সাম্যাবস্থানের উপরে চলে আসলে বলের মানও শূন্য হয়ে যাবে। এই জিনিসটা আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই, এই জিনিসটাই আমি তোমাদের একটু ভিজুয়ালাইজ করাই, আসো অ্যানিমেশন দিয়ে, এটাই আমি লিখছি, এটা লেখা লাগবে না, দেখো এই দিকটা দেখো, এখনো তোলা দরকার নেই, কিছু তোলা দরকার নেই, আমি কি তুলবা সামনে বলবো, হ্যাঁ একটু পরে আমি তোমাদের তোলার জিনিসপত্র দিব। এই হচ্ছে স্পন্দন গতির একটা চিত্র, একটা মুহূর্ত, বস্তু কই আছে, কিনারে আছে, আমি ধরে নিলাম বস্তুর বেগ 0, ধরে নিলাম বস্তুর বেগ এই মুহূর্তে কত 0, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটা তার আরেক পাশের কর্ণের অবস্থা। এই মুহূর্তে বলো বস্তুর উপরে সে যদি হুকের সূত্র মেনে চলে, এই স্পন্দন গতিটা যদি হুকের সূত্র মেনে চলে, তাহলে এই মুহূর্তে তার এক্স বা ওয়াই এর মান কি সবচেয়ে বেশি, তার উপরে বলের মানটাও সবচেয়ে বেশি। এক্স বা ওয়াই কোন ডিরেকশনে, এক্স বা ওয়াই কোন ডিরেকশনে, ডান দিকে, এক্স বা ওয়াই হোয়াট এভার ডান দিকে, আর বল কোন ডিরেকশনে, বাম দিকে। তার মানে এই মুহূর্তে বস্তুটার বেগ 0 হলো, বস্তুটার উপরে কিন্তু বল আছে, তাই না, বলটা কতটুকু, অনেক বেশি, কোন দিকে বলটা, দাঁড়াও একটা মিনিট,
আচ্ছা দেখো, ওইটা ওপেন করতেছি, ওয়েট। দেখো যেটা বলতেছিলাম, হ্যাঁ দেখো যেটা বলতেছিলাম, এই মুহূর্তে তার এক্স বা ওয়াই এর ভ্যালু কি সবচেয়ে বেশি, রাইট? এক্স বা ওয়াই এর ভ্যালু সবচেয়ে বেশি। এই মুহূর্তে তার ওপরে বলের মানটাও কিন্তু সবচেয়ে বেশি, রাইট? তারপরে বেগ ছিল না, কিন্তু বল আছে। বল কোন দিকে আছে? বল কাজ করবে কোন দিকে? বাম দিকে। তারপরে বল বাম দিকে কাজ করবে। একটা বস্তু স্থির আছে, তাকে তুমি বল দিচ্ছ, বল দেওয়ার অর্থ হচ্ছে ত্বরণ দেওয়া। ত্বরণ দিলে বস্তুটা কি আর স্থির থাকবে? থাকবে না। একটু পরেই সে কি হয়ে যাবে? একটু পরেই তার অবস্থাটা হয়ে যাবে এরকম, এই রকম, রাইট? দেখো সে এখানে ছিল, ওয়াই ডান দিকে ছিল, বল বাম দিকে ছিল। বলের কারণে সে আর স্থির থাকতে পারে নাই, তার উপরে ত্বরণ চলে আসছে। ত্বরণ চলে আসার কারণে সে এই দিকে চলে আসছে। আমি ধরে নিছি এই ভি এর ভ্যালু যে 7, এটা একটা আরবিটারি মান, ঠিক আছে? নিজে নিজে একটা মান ধরে নিছি আর কি। তার বেগ যে বাড়বে এটারই একটা ভ্যালু রূপে স্বীকৃতি দিলাম। তো বেগের মানটা বেড়ে গেছে, বেড়ে হয়ে গেছে কত? 7। এই মুহূর্তটার কথা চিন্তা করো, এখনো কিন্তু সে থামে নাই, তার বেগ আছে, আমি থামায়ে দেখতেছি তাকে। এই মুহূর্তের কথা চিন্তা করো, এই মুহূর্তে তার ওয়াই কোন দিকে আছে? এখনো কিন্তু তার ওয়াই সাম্য অবস্থা কোথায়? এখানে। বস্তু কোথায়? এখানে। সাম্য অবস্থান থেকে বস্তুর দিকে, অর্থাৎ ওয়াই কোন দিকে আছে? ডান দিকে আছে। এই মুহূর্তে তারপরে বল কোন দিকে আছে? ওয়াই যে ডিরেকশনে কাজ করে, বল তার অপোজিট ডিরেকশনে কাজ করে, এফ বাম দিকে আসবে। এখন তোমরা আমাকে বলো দেখি, এই মুহূর্তেও তার উপরে বল ছিল, এই মুহূর্তেও তার উপরে বল আছে, দুইটা বল কি সেম? দুইটা বলের মান কি সমান? মান কিন্তু সমান না। এই জিনিসটাতে অনেকে কনফিউজড হয়। অনেকে ভাবে সরল ছদিত গতিসম্পন্ন কণা আসলে সমতরণে চলে। সমতরণে চলার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ এই দিকে তার বলের মানটা অনেক বেশি। এই যে এখন তার উপরে যে বলটা কাজ করতেছে, এটা ম্যাক্সিমাম বল। এটার কারণে যে ত্বরণটা আসবে সেটাও ম্যাক্সিমাম ত্বরণ, এফ ইকুয়াল টু এম এ। এখন তার উপরে বল আছে ঠিকই, কিন্তু এই বলটা আগেরটার মতন এত পাওয়ারফুল বল না, এত শক্তিশালী বল না। এই বলটার কারণে তার যে ত্বরণটা কাজ করবে সেটাও অত শক্তিশালী না। অর্থাৎ এখানে তার উপরে ত্বরণ ছিল, এখানেও তার উপরে ত্বরণ আছে, বাট সমান ত্বরণ নাই। এখানে তার উপরে ত্বরণটা অনেক বেশি, এখানে তার উপরে ত্বরণটা অনেক কম। তার মানে একটা প্রশ্ন কিন্তু উত্তর দিয়ে দিলাম, পর্যাবৃত্তি সরলছন্দিত গতিসম্পন্ন কণা সমতরণে চলে কিনা? উত্তর হচ্ছে নো। সমতরণে চলার সুযোগ নাই। ত্বরণ এক এক মুহূর্তে এক একটা অসমতরণে চলে। ঠিক আছে? এটা একটা এমসিকিউর প্রশ্ন। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে আসো, এটা গেল। এরপরের চিত্রটা কি হবে বলো দেখি। এরপরে সে এইদিকে যেহেতু বল পাচ্ছে, বেগও তার আছে, তাহলে যেই দিকে বেগ সেই দিকেই বল দিলে বেগের মান কি হয়? বৃদ্ধি পায় না? এইদিকে বেগ আছে, এদিকেই বল দিছো, তাহলে বেগের মান কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায়ে পেয়ে তার কি অবস্থা হবে? একটা সময় পরে সে এইদিকে এসে পড়বে। দাঁড়াও, সে এই দিকে চলে আসবে, তাই না? এই দিকে সে চলে আসবে, সাম্য অবস্থানে চলে আসবে, কারণ বেগ এদিকে অলরেডি ছিল, বল ওই দিকে দিছো, তাহলে বেগের মান আরো বাড়ছে। 7 থেকে বেড়ে কত দাঁড়াইছে? ধরে নিছি 10। তাহলে এই হচ্ছে তার অবস্থা। এখন এইখানে আসার পরে সে কি থেমে যাবে? এখানে এসে পরে সে থেমে যাবে? থামবে না। এইখানে তার সাম্য অবস্থানে চলে আসছে, তার এক্স এর ভ্যালু কত বা ওয়াই এর ভ্যালু কত? 0। এক্স এর ভ্যালু 0 হইলে বা ওয়াই এর ভ্যালু 0 হইলে এফ কত আসবে? 0ই আসবে, তাই না? তাহলে এইখানে তার ওপরে কোনো বল নাই। বল না থাকলেই যে সে থেমে গেছে তা না, কারণ তার অলরেডি একটা বেগ কিন্তু আছে। আমরা নিউটনের প্রথম সূত্র শিখছি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে। পড়ছি কিনা? ওর কথা চিন্তা করো, ওর উপরে বাহ্যিক বল নাই, বল নাই, কিন্তু সে তো আর স্থির না, সে চলতেছে, একটা বেগে চলতেছে। তাহলে কি নিয়ম অনুসারে সে ওই বেগেই সামনে এগিয়ে যাবে। তাহলে একটু পরের ঘটনাটা কি হবে? একটু পরের ঘটনাটা কি হবে চিন্তা করো। একটু পরে সে আর এদিকে থাকবে না, সে কি হবে? এদিকে চলে আসবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া সমবেগে তার এদিকে চলে আসার কথা, আপনি বেগ কমাই দিচ্ছেন কেন? বেগের মান এখান থেকে সে যখন এখানে আসছে, বেগ কমে গেছে কেন? বেগ কমে গেছে কারণ চিন্তা করো, সে যখন এক পা ঘরের থেকে বাইরে বাড়াইলো, ঘরের থেকে, ঘর মানে সাম্যাবস্থা,
ঘরের থেকে এক পাশে যখন বাইরে বাড়াইলো তখনই কিন্তু তার এক্স তৈরি হয়ে গেছে কিনা, এক্স কোন দিকে তৈরি হয়ে গেছে, এক্স বা ওয়াই, এক্স বা ওয়াই কোন দিকে তৈরি হয়ে গেছে, বাম দিকে তৈরি হয়ে গেছে। এফ কোন দিকে তৈরি হয়েছে, অপোজিট ডিরেকশনে, ডান দিকে তৈরি হয়েছে। এক পা বাড়ানোর মাধ্যমে, এক পা বাড়ানোর মাধ্যমে, দুই পা বাড়ানোর মাধ্যমেই কিন্তু ওয়াই তৈরি হয়েছে। ওয়াই তৈরি হইলে এফও তৈরি হবে, ওয়াই বাড়লে এফও বাড়বে, কিন্তু অপোজিট ডিরেকশনে বাড়বে। তাহলে একটা বস্তু যে চলতেছে, ধরো সাপোজ এখানে তার বেগ 10ই ছিল, কথার কথা, এইখানে তার বেগ 10ই ছিল, কিন্তু একটা বস্তু বাম দিকে চলতেছে 10 মিটার/সেকেন্ড বেগে, তার উপরে বল কাজ করতেছে। বল কোন দিকে কাজ করতেছে, বল বা ত্বরণ, হ্যাঁ বল থেকেই তো ত্বরণ হয় তাই না, বল বা ত্বরণ কোন দিকে কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে। কাজ করলে তাকে একটা বস্তু সামনে চলতেছে, তুমি পেছনের দিক দিয়ে ত্বরণ দিচ্ছ, এটা কি হিসেবে কাজ করে, মন্দন। এখন এটা তার উপরে কি হিসেবে কাজ করবে, মন্দন। বিপরীত দিকের ত্বরণ মানেই মন্দন, মন্দন তার বেগ কমায় ফেলবে, যেই কারণে তার বেগটা এখানে কমে গেছে, কমে হয়েছে কত, 9। সে যতই আরো সামনের দিকে যাবে ততই তার ওয়াই বাড়বে, ওয়াই বাড়লে তার এও বাড়বে, মানে মন্দনও বাড়বে। যতই সে যাইতে থাকবে ততই তার ওয়াই বাড়তেছে, ওয়াই বাড়লে তার অপোজিট দিকে বলও বাড়তেছে। বল বাড়ার অর্থ হচ্ছে ত্বরণ বা মন্দন বাড়া, বাড়লে তার বেগের মানটা কিন্তু টাইম টু টাইম আরো কমতে থাকবে। এখন 9 আছে, একটু পরে 8 হয়ে যাবে, একটু পরে 7 হয়ে যাবে, একটু পরে 6 হয়ে যাবে। এরকম করে করে একটা সময় পরে কি হয়ে যাবে, একটা সময় পরে 0 হয়ে যাবে, তাই না। একটা সময় পরে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 একটা জায়গায় এসে 0 হয়ে যাবে। যখন তার বেগ 0 হয়ে যাবে তখন তার আর কোনো বাম পাশে যাওয়ার বেগ নাই, তখন তার উপরে বল আছে কি না, বল আছে। ওয়াই যেহেতু বামে, বল সেহেতু ডানে। তারপরে এই বলের কারণে সে আবার এদিকে এসে 0 হয়েছে, আবার সে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যাবে। তাহলে ঘটনাটা দাঁড়ায় এরকম, অ্যানিমেশনটা দেখো, এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওখান থেকে যে মিলাও এবার ঘটনাটা, ওখানে বেগ 0 ছিল, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 1, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 1, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এইভাবে কিনার গুলাতে সে যখন অবস্থান করে তখন তার বেগের চিত্র দেখো কেমন, 0, 0। মাঝখানটাতে সে যখন অবস্থান করে তার বেগের চিত্রটা কি, ম্যাক্সিমাম। বেগটা কি, ম্যাক্সিমাম। তাহলে কিনারে বেগ 0, মাঝখানে বেগ 0, মাঝখানে বেগ সর্বোচ্চ। এই ঘটনাটা তোমরা যদি কোনো জায়গায় পাও তাহলেই তোমার বুঝে নিতে হবে এই ঘটনাটা বা এই গতিটা কিসের সূত্র মেনে চলে, হুকের সূত্র মেনে চলে। হুকের সূত্র মানলেই এই ঘটনাটা ঘটবে, হুকের সূত্র না মানলে এই ঘটনাটা ঘটবে না। হ্যাঁ, একটা বস্তু সমবেগে চলতে পারতো না, 10, 10, 10 এমনি চলতে পারতো, তো তখন সে স্পন্দন গতি হইতো, কিন্তু সরল ছন্দিত স্পন্দন গতি হইতো না। তাহলে সরল ছন্দিত স্পন্দন গতি কারো হওয়ার জন্য শর্ত কি, কেউ যদি সরল ছন্দিত স্পন্দন গতি হতে চায় তার শর্ত কি মানতে হবে, তার শর্ত যেটা বাদতে হবে সেটা হচ্ছে হুকের সূত্র মেনে চলতে হবে। তার হুকের সূত্র, এই যে এফ সমানুপাতিক মাইনাস হয়, এই সূত্রটা মেনে চলতে হবে। এই সূত্র যদি সে না মানে তাহলে সে স্পন্দন গতি হইতে পারে, সরল ছন্দিত স্পন্দন গতি হবে না। ঠিক আছে, তোমরা একটু এই পর্যন্ত লিখো, আমি কয়েকটা জিনিস আরো লিখে দিব, তারপরে সরল ছন্দিত স্পন্দন গতিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সবাই এই পেজটা একটু লিখবা। যে স্পন্দন গতি সম্পন্ন করা বস্তু হুকের সূত্র মেনে চলে তাদের কি বলে, সরল ছন্দিত স্পন্দন গতি বলে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শিখলাম
পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি হলে দুইটা শর্ত লাগে, লিখছি আমরা। স্পন্দন গতি শিখলাম, পর্যাবৃত্ত গতিগুলো স্পন্দন গতি হতে হলে টু অ্যান্ড ফ্রো কন্ডিশন মানতেছে কিনা, অর্থাৎ এদিক ওদিক করতেছি না সেটা লাগে। মাত্র শিখলাম স্পন্দন গতি সরলচ্ছন্নিত স্পন্দন গতি হয় কখন? স্পন্দন গতি সরলচ্ছন্নিত স্পন্দন গতি হবে তখনই যখন সে কি করবে, এই হুকের সূত্র মেনে চলবে। এখন গতি দেখে কেমনে বুঝবো হুকের সূত্র মানতেছে কিনা? সিম্পল, কিনারে বেগ শূন্য, কিনারগুলোতে যখন থাকবে তখন তার বেগ শূন্য, মানে কিনারগুলোতে এসে মনে হবে বেগটা একটু থামছে, আর মাঝখানে বেগ সর্বোচ্চ। এই জিনিসটা হচ্ছে মানে দেখে চেনার উপায়, সিমটম দেখে চেনার উপায় যে সেই হুকের সূত্র মানতেছে কিনা। যদি দেখো এরকম হচ্ছে কিনারে বেগ শূন্য মাঝখানে বেগ সর্বোচ্চ, তাহলেই বুঝতে পারবা সে হুকের সূত্র মানতেছে। হুকের সূত্র না মানলে এরকম হয় না। হুকের সূত্র মানলে এরকম হবে, এবং হুকের সূত্র মানলে সে সরল ছন্দিত স্পন্দন গতি বলা যাবে তাকে। সরল ছন্দিত স্পন্দন গতিকে আমরা যখন আমাদের ম্যাথগুলোতে লিখবো খুব সহজে দ্রুত এভাবে লিখবো, এস এইচ এম, কি বলবো, এস এইচ এম কণা, এস এইচ এম কণা, এসব লেখা দেখলেই বুঝতে হবে সিম্পল হারমোনিক মোশন কণা, অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন গতি বিশিষ্ট কণা। এটা শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে একটু মনে রাখার জন্য একটা জিনিস বলে দিই, যে তোমরা এটাকে এভাবে মনে রাখতে পারো যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণা গতিটা অনেকটা আমাদের বাস্তবের জীবনের মতন। এমন হয় না যে ধরো সাপোজ তোমার বাসার ফ্যামিলি মেম্বারদের মধ্যে ধরো তোমার যে ভাই বা বোনটা অনেক দূরে থাকে, দেশের বাইরে থাকে, বিয়ে হয়ে গেছে অথবা চাকরি করতে গেছে, হোয়াটএভার, তার প্রতি ফ্যামিলি মেম্বারদের একটা মানে মা বাবা বলো বাকি সবার একটা আলাদা টান কাজ করে না? মানে মনে হয় না যে ইস ও যদি থাকতো, এরকম একটা ব্যাপারে, যে রমজানে ইফতার করতেছে, হয়তো তোমরা অনেকে রিলেট করতে পারো, তাই না? তো দেখো এইটাও কিন্তু তাই, ধরে নাও এটা তোমার বাসা আর এটা তোমার সেই ভাই বা বোনটা, হ্যাঁ, যে ভাই বা বোনটা যত দূরে তত তার উপরে কি টান বেশি কাজ করে। তাহলে হুকের সূত্র তো তাই, যে যত দূরে থাকবা তুমি সাম্য অবস্থা থেকে, যত দূরে থাকবা তত তোমার উপরে টান বেশি। আবার তোমার ক্ষেত্রে চিন্তা করো, ধরো সাপোজ তুমি বাসায় থাকতে পারতেছো, ইন কেস তোমার প্রতি বাসায় মানুষের মনে হতে পারে সাময়িক যে কোনো টান নাই, মানে হচ্ছে যে আমি একদম ফ্রি, টেকেন ফর গ্র্যান্টেড, তাই না? কারণ তুমি বাসায় আসো, তোমার প্রতি যে কোনো একটা টান আছে এটা তুমি ফিলই করতেছো না, তাই না? দেখো হুকের সূত্র তো কিন্তু তাই, তুমি যখন সাম্যাবস্থায় চলে আসবা তখন তার উপরে কিন্তু কোনো টান আর থাকে না। যখনই তুমি আবার দূরে যাবা তোমার উপরে দেখবে একটা টান তৈরি হয়ে গেছে। সো এই হুকের সূত্রটা কিন্তু অনেকটা বাসার চিত্র প্রকাশ করে, তাই না? যে যত তুমি বাসায় তত তোমার প্রতি টান কম, যত তুমি বাসা থেকে দূরে তত তোমার প্রতি টান বেশি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আমরা হুকের সূত্র শিখে ফেললাম এবং সাথে সাথে শিখে ফেললাম সরল ছন্দিত গতি সম্পর্ক। এটা কিন্তু ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এও তোমাদের আছে, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5-এও তোমরা এই সেম জিনিসটাই পড়বা। আচ্ছা, কমন এক্সাম্পলস যদি বলি, সরল ছন্দিত গতি সম্পন্ন কণার কমন এক্সাম্পলস এই দুইটা নিয়ে আমাদের বলতে পারো আমাদের 3টা ক্লাস যাবে শুধু সরল দোলক পড়তে আর স্প্রিং পড়তে। সরল ছন্দিত গতি সম্পন্ন কণার দুইটা খুবই প্রমিনেন্ট এক্সাম্পল আমাদের এইচএসসি লেভেলে সবচেয়ে বেশি আসে। একটা কি সরল দোলক, দেখো তো সরল দোলক সরল ছন্দিত গতি সম্পন্ন কণা কিনা, তোমরাই টেস্ট করো, তোমরাই টেস্ট করো এটা সরল ছন্দিত গতি সম্পন্ন কণা কিনা। কিনারে বেগগুলা শূন্য, মাঝখানে বেগ সর্বোচ্চ, তাই না? আবার স্প্রিং এর ক্ষেত্রে দেখো তার গতিপথের মাঝখানে সে যখন থাকে তখন থামাথামি করে, তখন অনেক স্পিড নিয়ে চলে যায়। কিনারগুলোতে সে যখন আসে এখানে একটু মনে হয় না থামছে, আবার কিনারে একটু মনে হয় না থামছে, অর্থাৎ কিনারে বেগ শূন্য, মাঝখানে বেগ সর্বোচ্চ। এটা একটা সরলছন্দিত গতি সম্পন্ন কণা, এটা একটা সরলছন্দিত গতি সম্পন্ন কণা। তবে এখানে একটা জিনিস একটু হিসেবে লিখে রাখো, সতর্কতা, সতর্কতা হিসেবে লিখে রাখো একটা জিনিস, সেটা হলো এই যে স্প্রিং সরল দোলককে আমরা বলতেছি সে কি সরলছন্দিত গতি সম্পন্ন কণা বা সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম কণা। এইটা তখনই আমরা বলতে পারবো যদি ওই সরল দোলকের যে বিস্তার, সরল দোলক তোমরা জানো বিস্তার কি, এই পাশে কতটুকু পর্যন্ত সে দুলতে পারে, তাই না? ম্যাক্সিমাম সে যতটুকু দুলতেছে সেটা উইদিন 4 ডিগ্রি হয়, 4 ডিগ্রি এর মধ্যে। যদি 4 ডিগ্রি এর বেশি হয় তাহলে বলো তো সমস্যাটা কি? 4 ডিগ্রি এর বেশি হইলে কি কিনারে বেগ শূন্য হয় না? হয়। মাঝখানে বেগ সর্বোচ্চ হয় না? হয়। তাহলে সমস্যাটা কি? 4 ডিগ্রির বেশি হলে সমস্যাটা হলো তার যে গতিপথটা তৈরি হয়, 4 ডিগ্রি অনেক ছোট একটা কোণ, 4 ডিগ্রির বেশি হলে তার যে গতিপথটা তৈরি হয় ওই গতিপথটা কি একটা বক্ররেখা, একটা কি বক্ররেখা। আমরা এই সরল ছন্দিত গতি সম্পন্ন কণা পড়ছি, নামটাই দেখো কি সরল,
সরল এখানে কিসের জন্য আছে? সরল রেখা বোঝানোর জন্য আছে। তার মানে গতিপথ হতে হবে কি? সরল রৈখিক। গতিপথ যদি সরল রৈখিক না হয়, সে যদি হুকের সূত্র মানেও, মানে হুকের সূত্র মানেও বলে মনে হয়, সে আসলে মানতেছে না, তখন একটু হইলেও ফ্র্যাকশন হয়, তখন একটু হইলেও ভ্যারি করে, মানে সমানুপাতিক, মানে সরলরেখা। ঠিক আছে? তো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, 4 ডিগ্রি এর মধ্যে থাকাটা সো ইম্পর্টেন্ট। 4 ডিগ্রি এর মধ্যে থাকলে হয় কি, এই গতিপথটাকে আমরা তখন আর বক্ররেখা বলি না, এটা কি সরলরেখার ন্যায় চিন্তা করা যায়। ঠিক আছে? 4 ডিগ্রি এর মধ্যে থাকলে সরলরেখা, আর সরল রেখা হলে সরলরেখী। তাহলে একটা জিনিস একটু মিলাও, আমি তোমাদেরকে পর্যাবৃত্ত গতি যখন পড়াইছি তখন বলছি যে কোনো শেপের হইতে পারে গতিপথ। এখন সরলছন্দিত গতিসম্পন্ন কণা পড়ানোর সময় বললাম শুধু সরল রেখা হইতে পারে গতিপথ। এটা কি? শুধু সরল রেখা হতে পারে গতিপথ। সরল রেখা গতিপথ এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে? বিশেষ করে মেডিকেল এমসিকিউতে। সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার গতিপথ কি? সরলরেখা। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ কি? যে কোনোটি হতে পারে। ঠিক আছে? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব সরলছন্দিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। এখান থেকেই মূলত আমাদের ম্যাথমেটিক্যাল পড়াশোনা শুরু। রিফার্স প্রফেসর ভাইয়া কমেন্টস পড়ে না, এই যে কমেন্টস পড়লাম তোমার, আমার সবগুলো কমেন্টস কিন্তু এখানে আসে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এএনএম নাসিম বলছো হুকের সূত্র যদি বাংলায় বলতেন, আমি তোমাদের বলবো যে বাংলায়, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আমি, তোমরা নিজেরা চিন্তা করেও কিন্তু বলতে পারো, আমিও বলে দিচ্ছি তোমাদেরকে। হুকের সূত্রের বাংলাটা কি হবে বলো? কোনো পর্যাবৃত্ত বা কোনো গতিসম্পন্ন কণার ওপর সাম্য অবস্থান অভিমুখী বল এবং সাম্য অবস্থান হতে সরণের মান পরস্পর সমান ও বিপরীত। তো এরকম তুমি লিখে দিলেই কিন্তু অ্যাকচুয়ালি হুকের সূত্রটা হয়ে যায়। আর হুকের সূত্র এরকম বাংলা অ্যাব্রিভিয়েশন নর্মালি আসে না। তোমাকে যদি কখনো জ্ঞানমূলকে যদি বলে হুকের সূত্র কি, তাহলে তুমি এইটা লিখবা, লিখে পরিচয়গুলো লিখে দিবা, জাস্ট এটা বলে দিবা, সাম্য অবস্থান অভিমুখী বল এবং সাম্য অবস্থান হতে সরণ পরস্পর সমানুপাতিক এবং বিপরীত। দ্যাটস ইট। সমানুপাতিক এবং বিপরীত, পরিচয় দুইটা বললা, সমানুপাতিক বললা, বিপরীত বললা, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই আমাদের মেইন পড়ায়। এখন থেকে আমাদের শুরু হবে আসল পড়া আর কি। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছি, হ্যাঁ এগুলোও পড়া ছিল, বাট ওগুলো একটু মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানে একটু এইচএসসি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে যাব। সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ। আমরা একটা তথ্যই এতক্ষণ পর্যন্ত পড়ছি, সেটা হচ্ছে সরল ছন্দিত গতিসম্পন্ন কণা যদি কারো হতে হয় তার কি অবশ্যই হুকের সূত্র মেনে চলতে হবে, অর্থাৎ এফ সমানুপাতিক মাইনাস ওয়াই, এই সূত্রটা মেনে চলতে হবে। এখন এফ সমানুপাতিক মাইনাস ওয়াই, সমানুপাতিককে সরাই আমরা যদি সমান সমান নিয়ে আসি তাহলে একটা ধ্রুবক আসে কিনা, একটা ধ্রুবক আসে। এই ধ্রুবকটাকে আমরা বলি কি? কে। কে এর পরিচয় লিখে ফেলো। কে কি? বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলে। তোমরা যখন কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়বা তখন দেখবে এটাকে স্প্রিং ধ্রুবকই বেশি বলতেছে, বল ধ্রুবকটাই বলবা এই চ্যাপ্টারে। বলের সূত্র থেকে বল ধ্রুবক, ঠিক আছে, কে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা লিখলাম, ফাইন। এখন আমরা আসব এই যে এফ, এই এফ নিয়ে, আচ্ছা এক বল ধ্রুবক নিয়ে একটু কয়েকটা কথা বলে নি, যেহেতু তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টা পড়ো নাই সেই কারণে। বল ধ্রুবকটা কি? শুধু ভ্যালু হিসেবে যদি চিন্তা করো, হ্যাঁ শুধু ভ্যালু হিসেবে চিন্তা করো, এফ বাই ওয়াই, মানে বল বাই সরণ। এটার একক কি হবে বলো? এটার একক কি হবে? নিউটন পার মিটার। তার মানে কি, ধরো কোনো একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণার বল ধ্রুবকের মান 10 নিউটন পার মিটার, সে কোনো একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণার বল ধ্রুবকের মান 10 নিউটন পার মিটার। তার মানে কি জানো? তার মানে হচ্ছে তাকে 1 মিটার সরাতে 10 নিউটন বলের প্রয়োজন, বা সে যখন 1 মিটার সরণ দিয়ে আসে তখন তার উপরে 10 নিউটন বল প্রযুক্ত আছে। ঠিক আছে, মানে তাকে 1 মিটার সরাতে 10 নিউটন বলের প্রয়োজন, এভাবে মনে রাখা যায়। বা সে যখন সাম্যাবস্থান থেকে 1 মিটার সরে আছে তখন তার উপরে কত বল প্রযুক্ত? 10 নিউটন বল প্রযুক্ত। কিসে থেকে সরে থাকা? সাম্যাবস্থান থেকে সরে থাকা। ঠিক আছে, এগুলো নিয়ে তোমরা ডিটেলসে পড়বা কোথায়? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় কে নিয়ে অনেক পড়াশোনা আছে। আচ্ছা, মাত্রাটা বলো দেখি কি হবে এটার? এটার মাত্রাটা কি হবে? মাত্রা হচ্ছে বলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে এই সাইডে রাফ করি,
এম এল পার টি স্কোয়ার, হ্যাঁ, ডিভাইডেড বাই সরণের মাত্রা এল, তাহলে আলটিমেটলি আসবে এম পার টি স্কোয়ার। এম হচ্ছে মাস আর টি স্কোয়ার, টি হচ্ছে কি সময়, টি টু দি পাওয়ার ইনভার্স টু। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, তো এগুলা তোমাদের এমসিকিউর জন্য লাগতে পারে, যে কারণে আমি লিখে রাখলাম, ঠিক আছে? তাহলে বলের মাত্রা লিখছি আর সরণের মাত্রা লিখছি। আচ্ছা, এরপরে আসো এদিকে এফ সমান সমান মাইনাস কে ওয়াই। এফ কে ভাঙায় আমরা কি লিখতে পারি? এম এ লিখতে পারি না? পারি। ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ওয়াই রাখলাম। আচ্ছা, এম এম এর মতন থাকুক। এ কে দেখি কে কে বলতে পারে এ কে এটা লেখাটা কারেক্ট কিনা। ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার লেখা যায়? কোথায় পড়ছো এটা? এটা তোমরা, আমি তোমাদের গতিবিদ্যা অধ্যায় পড়ছিলাম, সেখানে পড়ছো। নিউটনীয় বলবিদ্যা অধ্যায়তেও পড়ার কথা। মানে সরণকে দুইবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি ত্বরণ পাওয়া যায়। তোমরা হয়তো ডিরেক্টলি এটা না মনে রাখলে এভাবে মনে রাখছিল, হয়তো বেগকে সময়ের সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। আবার বেগকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়। তাহলে ভি এর জায়গায় জিনিসটা বসাই দাও, ভি এর জায়গায় মানে এতটুকুর জায়গায় এটা বসাই দিলে দাঁড়াবে ডিডিটি এস, অর্থাৎ এস কে কয়বার ডিফারেন্সিয়েশন? দুইবার ডিফারেন্সিয়েশন। এস কে দুইবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণকে পাওয়া যায়। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারে আমরা সরণকে কি এস দিয়ে প্রকাশ করতেছি না ওয়াই দিয়ে প্রকাশ করতেছি? বলো দেখি। ওয়াই দিয়ে প্রকাশ করছি, তাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ারটা লেখাই যুক্তিযুক্ত। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারে ওয়াই দিয়েও প্রকাশ করি, এক্স দিয়েও প্রকাশ করি, এস দিয়ে করি না, ওয়াই বা এক্স একই কথা, দুইটাই সাম্য অবস্থান থেকে সরণ বোঝায়। ঠিক আছে? তাহলে আমি এই জায়গায় লিখে দিলাম ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে ওয়াই লিখলাম। আচ্ছা, এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার থাকুক, এমটাকে ওপাশে পাঠাই দিই, কে বাই এম। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে কে বাই এম এই অংশটা যে আসছে, এইটার মাত্রা কত বলতে পারো কেউ? কে বাই এম, কে এর মাত্রা আমরা অলরেডি পাইছি। এটা কার মাত্রা? এটা কে এর মাত্রা। কে বাই এম এর মাত্রা কি? কে বাই এম এর মাত্রা কি? জাস্ট এটাকে একটা এম দিয়ে ভাগ দিবা, তাই না? জিনিসটা দাঁড়াবে এরকম। এম, এম মিন্স কি? ভর, ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম, মাস। তাহলে আসবে কি? আসবে হচ্ছে টি ইনভার্স। এটা হচ্ছে কে বাই এম এর মাত্রা। বলতে পারো ভাই কে বাই এম এর মাত্রা লিখলেন কারণ কে বাই এমটাকে আমি রিপ্লেস করতে চাই, আরেকটা জিনিস দ্বারা রিপ্লেস করতে চাই, আমাদেরই চেনা একটা জিনিস। কে বাই এম এর মাত্রা এটা গেল। আবার তোমরা কি ওমেগা পড়ছো? ওমেগা, ওমেগা, ওমেগা কি? কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, গতিবিদ্যা অধ্যায়ে পড়ছো, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে পড়ছো। ওমেগা এর মাত্রা কি বলো? ওমেগা এর মাত্রা, ওমেগার সূত্র কি ছিল? ওমেগার সূত্র তোমরা এরকম পড়ছো, থিটা বাই টি। থিটা মানে কোণ, কোণের কোনো মাত্রা হয় না। তাহলে থিটা বাই টি এর মাত্রা কত? মাত্রা হচ্ছে পার টি ইনভার্স ওয়ান, মানে ওয়ান বাই টি আর কি। এটার কোনো মাত্রা নাই, এটার মাত্রা আছে সময়, ক্যাপিটাল টি, তাহলে ওয়ান পার টি। তাহলে ওমেগা এর মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান। ওমেগা স্কোয়ার এর মাত্রা কি বলো তাহলে? ওমেগা স্কোয়ার এর মাত্রা কি? টি ইনভার্স টু, তাই না? তাহলে ওমেগা স্কোয়ার এর মাত্রা হলো ভাইয়া কি? টি ইনভার্স টু। তাহলে দেখো মিলাইলাম কিনা। কে বাই এম এর মাত্রা টি ইনভার্স টু, ওমেগা স্কোয়ার এর মাত্রা টি ইনভার্স টু, মাত্রাগতভাবে ওমেগা স্কোয়ার আর কে বাই এম সেম। তো আমরা ছোটবেলায় মনে হয় এরকম জিনিস পড়ছিলাম, মাত্রাগত বিশ্লেষণ, একটা সমীকরণ দিয়ে বলতো সমীকরণটি যথার্থ কিনা। আমিও তোমাদের একটা সমীকরণ দিলাম, কে বাই এম ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, বললাম সমীকরণটা যথার্থ কিনা। তুমি ইজিলি এই জিনিসটা করতে পারো, কে বাই এম এর মাত্রা টি ইনভার্স টু, ওমেগা স্কোয়ারের মাত্রা টি ইনভার্স টু, তাহলে দুইটা মাত্রাই সেম, দুই পাশে মাত্রা সেম, তার মানে সমীকরণটি যথার্থ। ছোটবেলায় পড়ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপারের ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টারে মনে হয় পড়ছিলাম, তাই না? একদম প্রথম চ্যাপ্টারে ছিল। তাহলে এই কে বাই এম কে আমরা রিপ্লেস করে দিতে চাই, কি দ্বারা রিপ্লেস করে দিতে চাই ভাইয়া? এই কে বাই এম কে আমরা রিপ্লেস করে দিতে চাই ওমেগা স্কোয়ার দ্বারা। তাহলে আমার বাম পাশে অলরেডি ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, ডান পাশে এই যে কে বাই এমটা যেটা ছিল
এটার বদলে চলে আসবে কি ওমেগা স্কোয়ার, আর ওয়াই ছিল ওয়াই এর মতন থাকবে, মাইনাস ছিল মাইনাসের মতন থাকবে। এই যে রাশিটা লিখলাম এগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, এই রাশিটাকে আমরা এক পাশে নিয়ে আসি, মানে সবগুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো কি আসে, টি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই যে একটা সম্পর্ক তৈরি হইল, এই সমীকরণটা কি আমরা বলি কি সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখো তো এখানে ডেরিভেটিভ ফর্মে আছে, ডিফারেনশিয়াল ফর্মে আছে। এটা কি একটা আমরা সাধারণ সমীকরণের ন্যায় চিন্তা করি, যেমন তোমরা প্রশ্ন y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখার সাধারণ সমীকরণ, তেমনি এটাও হচ্ছে কি যে কোনো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সাধারণ সমীকরণ। তার মানে পৃথিবীর যত সরল ছন্দিত গতি সম্পন্ন কণা আছে তারা সবাই এই সমীকরণ মানতে বাধ্য, তারা সবাই এই সমীকরণ দ্বারা সিদ্ধ হতে বাধ্য। তাদের সবারই সাম্যাবস্থান থেকে সরণের মান এখানে বসায় এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পাবা। ঠিক আছে, এটাকে সাধারণ সমীকরণ। যেমন ঠিক তোমরা বৃত্তের সাধারণ সমীকরণ পড়ছো, সরলরেখার সাধারণ সমীকরণ পড়ছো, তেমনি এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন কণার সাধারণ সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় কেন বলে? ব্যবকলনীয় হচ্ছে এই যে ডাবল ডেরিভেটিভ ফর্মে আছে, ডিফারেন্সিয়েশন ফর্মে আছে, দ্যাটস ওয়াই জাস্ট টার্মটা ইউজ করেছে। যেমন তোমরা দ্বিঘাত সমীকরণ বলো না, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটার শুধু সমীকরণও বলতে পারো, দ্বিঘাত সমীকরণ বলতে পারো, সমস্যা আছে? সমস্যা নেই। তেমনি এটাও তো একটা সমীকরণ, এটাকে সমীকরণ হিসেবে বলতে পারো, ব্যবকলনীয় সমীকরণ হিসেবে বলতে পারো, বেশি পরিচিত ব্যবকলনীয় সমীকরণ নামে, কারণ ডিফারেন্সিয়েশন ফর্মে আছে। জাস্ট লাইক দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এটা ব্যবকলনীয় সমীকরণ। জাস্ট নামটা ভিন্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট সমীকরণ। এটা নর্মাল সমীকরণে যেভাবে ভয় পাও না, এটারও ভয় পাওয়া দরকার নেই। এটা থেকে প্রশ্ন সোজা আসে। সাধারণ সমীকরণ তাও হিসাব কিতাবের ব্যাপার আছে, এটার প্রশ্নগুলো দেখলে তোমার আরো ভালো লাগবে, এটার প্রশ্ন অনেক সোজা আসে। তোমাদের তাহলে কি কি মনে রাখতে হবে এই পেজে আমি বলি। এই পেজে তোমাদের মনে রাখার মধ্যে মেইন জিনিসগুলা হলো এই যে এইটা মনে রাখতে হবে মাস্ট, হ্যাঁ এটা একটা সূত্র। আবার এইটা মনে রাখতে হবে, এইটা আর এইটা, এই দুইটা মুখস্থ রাখতে হবে। ডিরাইভেশনটা কেন দেখাইছেন? কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই ডিরাইভেশনগুলো আসে, এই ছোটখাটো ডিরাইভেশন যেগুলো আছে না, এগুলো আসে, এই ডিরাইভেশনগুলো লাগতে পারে ঢাকা ইউনিভার্সিটির রিটেন এক্সামে। তোমরা হয়তো দেখে থাকবে এরকম ছোটখাটো ডিরাইভেশন আসে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিসও মনে রাখতে পারো, সেটা কি একটু বলি। এই যে এটা কি ত্বরণ না, ত্বরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটারও একটা সমীকরণ হিসাবে মনে রাখো। এই লাইনটা কোথা থেকে আসছে দেখো, এই যে এটা, এই লাইনটা, এটা আর এটা কোনো পার্থক্য আছে? এই দুইটা লাইন তো সেম, এই দুইটা লাইন তো সেম, কারণ এখানে ত্বরণ রুটকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার হিসেবে লিখছি, আর এখানে ত্বরণকে এই হিসেবে লিখছি, এটাই। ঠিক আছে, তো এই সমীকরণগুলা লিখে রাখো। তাহলে সমীকরণ কয়টা শিখলাম? বেসিক্যালি 1 2 3, এই তিনটা দিয়ে আমরা এখন একটু ম্যাথ করব। ঠিক আছে, ক্লিয়ার? একজন বলছো আবিদ ভাইয়া অসিলেশনে সাইডে কি ভি ইকুয়াল টু 0 হবে, আদারওয়াইজ ব্যাক করবে কিভাবে? হ্যাঁ, সাইডে তো ভি ইকুয়াল টু 0 হবে, কিন্তু একটা বস্তু স্থির যখন কিনারায় চলে গেল স্থির হয়ে গেছে, কিন্তু সে তো এমন বলি নাই যে সারা জীবনের জন্য স্থির, সে ওখানে বেগ শূন্য হইছে, কিন্তু তার উপরে বল আছে না, বল আছে। কোনো একটা বস্তুর উপরে বেগ শূন্য, ধরো এটা স্থির আছে, আমি তারা বল দিলাম, এখানে টান দিলাম বল দিয়ে, ত্বরণ দিলাম, তাহলে কি সে আবার গতি প্রাপ্ত হয়ে যাবে না? প্রাপ্ত হয়ে যাবে। বেগ শূন্য এখানে একটু পরই বেগ অর্জন হবে, একটু পরই বেগ অর্জন হবে, কারণ ত্বরণ কি করে? বেগের বৃদ্ধি করে। ঠিক আছে, সো আমরা বেগ শূন্য একটা সার্টেন পয়েন্টে, সার্টেন সময়ে, একটু পরে আর শূন্য নাই, একটু পরে সে পজিশন চলে সরে গেছে, বেগ চেঞ্জ হয়ে গেছে। জাস্ট সিম্পলি চিন্তা করো, একটা বস্তু স্থির আছে, তাকে ত্বরণ দিছো, কি হবে? একটা বস্তু স্থির আছে, বেগ শূন্য আছে, ত্বরণ দিছো, কি হবে? গতিপ্রাপ্ত হবে। সেও তাই হয়েছে, বেগ শূন্য ছিল, ত্বরণ দিছি, গতিপ্রাপ্ত হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো এই সূত্রগুলো রিলেটেড ম্যাথ করে ফেলি। প্রথমে একদম ইজি ম্যাথ দিয়ে শুরু করি। হ্যাঁ, সবাই এই ম্যাথটা তুলে ফেলো ফার্স্ট। এই ম্যাথটা দ্রুত তুলে ফেলবা।
জিনাত বলছো ভাই বেশিক্ষণ ক্লাস নিয়েন না, সেহেরিতে উঠা লাগবে। আমি আজকে আসলেই খুব বেশিক্ষণ ক্লাস নিব না, আমাদের থিওরি কিন্তু শেষ আসছে ক্লাসে। এই যে থিওরি যেগুলো পড়ছি সেইগুলোর আলোকে প্র্যাকটিস করব এখন। সহজ একদম, সময় কম লাগবে, হ্যাঁ একদম সময় কম লাগবে। আচ্ছা দেখো এখানে কি বলছে, কোন সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই প্লাস ডিটি স্কোয়ার প্লাস 25y ইজ ইকুয়াল টু 0। তোমাকে যখন প্রশ্নগুলা করবে, এই সূত্র দিয়ে কেমন প্রশ্ন হয় আগে জেনে নাও। তোমাকে যখন প্রশ্নগুলা করবে এরকম একটা সাধারণ সমীকরণ দিয়ে দিবে, নর্মালি এরকম ব্যবকলনীয় সমীকরণ দিয়ে দেয় স্যাররা। তোমার যেটা করতে হবে, একটা দেওয়া সমীকরণ প্রশ্ন থাকবে এবং তুমি বাসা থেকে শিখে আসছো একটা সমীকরণ, ওই যে যেটা আমি শিখাইছি মাত্র, এই দুইটার মধ্যে কম্পেয়ার করবা, তুলনা করবা। এই চ্যাপ্টারে বেশিরভাগ ম্যাথই দেখবা এরকম তুলনা ভিত্তিক ম্যাথ, সমীকরণ একটা গিভেন, একটা সমীকরণ শেখা আছে, এই দুইটা তুলনা করে কাজ করতে হবে। এইটা হচ্ছে একটা সরলছন্দিত গতি সম্পন্ন করার সমীকরণ, লিখে ফেলবা আগেই, আগেই লিখে ফেলবা প্রদত্ত সমীকরণ। হ্যাঁ কি লিখবা, প্রদত্ত সমীকরণ। আর তোমার একটা জানা সমীকরণ আছে, বাসা থেকে শিখে আসছো, মানে আমি মাত্র তোমাদের যেটা শিখাইলাম, হ্যাঁ জানা সমীকরণ বলতে পারো, সাধারণ সমীকরণ বলতে পারো, হোয়াট এভার। হ্যাঁ তোমার প্রশ্নে যদি ওয়াই দিয়ে থাকে ওয়াই দিয়ে লিখবা, তোমার প্রশ্নে যদি এক্স দিয়ে থাকে এক্স দিয়ে লিখবা, মানে সহজ কথায় এক্স আর ওয়াই একই জিনিস, এক্স আর ওয়াই এই চ্যাপ্টার জুড়ে সেম জিনিস, কোনো পার্থক্য নাই। প্রশ্নে যদি এটা ওয়াই দিয়ে লেখা থাকতো ওয়াই ওয়াই, তাহলে আমি এরকম লিখবো। প্রশ্নে যদি এটা এক্স এক্স লেখা থাকতো তাহলে আমি এখানেও এক্স লিখতাম, এখানেও এক্স লিখতাম, একই জিনিস। আমি তোমাদের কি বলছি, পৃথিবীর যত সরল ছন্দিত গতি সম্পন্ন কণা আছে সবাই ওকে মানতে বাধ্য। তাহলে এইটা একটা সরলছন্দিত গতি সম্পন্ন করার সমীকরণ, এটাও ওকে মানবে। মানে এই দুইটা কম্পেয়ার করা যাবে, এই দুইটা কি করা যাবে, কম্পেয়ার করা যাবে। মানার অর্থ হচ্ছে কি, তুলনা করা যাবে। তুলনা করলে দেখো কি পাও, ডি স্কোয়ার, এইখানে তো তুলনা করার কিছু নেই, একদম হুবহু মিলে গেছে। এইটা তুলনা যদি করো, এখানে ওয়াই এর সহগ কত 25, আর এখানে ওয়াই এর সহগ কত ওমেগা স্কোয়ার, তাহলে বলা যায় কি এই সমীকরণ এই সমীকরণ অভিন্ন সমীকরণ। এখানে ওয়াই এর সমীকরণ সহগ যা, এখানেও ওয়াই এর সহগটা, এই সমীকরণ আর এই সমীকরণ ভিন্ন কোনো সমীকরণ না, একই সমীকরণ। তাহলে যাহাই ওমেগা স্কোয়ার তাহাই 25, তাহলে যাহাই ওমেগা তাহাই কত, অনেকেই বলবে +-5। নো ভাইয়া, এইখানে যখন আমরা ওমেগাকে অ্যান্সার করব, ওমেগা হচ্ছে কি কোনো কণার, কোনো সরলছন্দিত গতি সম্পন্ন কণার কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক অলওয়েজ প্লাসে হবে, অলওয়েজ কি হবে, প্লাসে হবে। তোমরা অনেকেই কৌণিক কম্পাঙ্ক যে জিনিসটা আছে সেই জিনিসটাকে দেখতে চাও, একটা গতি আইকে দেখান ভাই ওমেগা কোনটা, এইটা আসতেছে নেক্সট ক্লাসে। ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক সরল ছন্দিত গতি সম্পন্ন কণার ওমেগা বা কৌণিক কম্পাঙ্ক খালি চোখে দেখা যাবে না। একটা সরল দোলক দুলতেছে, এখানে ওমেগা কই পাবো বলো, এখানে ওমেগা কোনটা নাই। এখানে তুমি যে ওমেগাটা পাবো সেটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা, এই ওমেগাটার পরিচয় হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এই ওমেগাটার পরিচয় হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, লিখে রাখো সবাই একটু, এই চ্যাপ্টারে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ককে কোথায় দেখতে পাবো, সরাসরি সরলছন্দিত গতিতে নো, লিখো মানবৃত্তে দেখা যাবে, এটা বাস্তবের গতিতে দেখা যাবে না। ওই গতি থেকে মানবৃত্ত আঁকো, মানবৃত্ত কি, মানবৃত্ত একটা কাল্পনিক গতি যেটা সরলছন্দিত গতি থেকে ডিরাইভ করা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা আমাদের নেক্সট ক্লাসের পড়া। ঠিক আছে, আপাতত জাস্ট এটা লিখে রাখো, আপাতত সেটা লিখে রাখো। ওমেগাকে আমরা এখনো দেখি নাই, মান বের করতে পারি বাট এখনো দেখি নাই, এটা দেখবো। এটা স্প্রিং এর মধ্যে দেখা যাবে না, সরল দোলকের মধ্যে দেখা যাবে না, এটা দেখতে হবে কোথায়, এই সরল দোলক বা স্প্রিং হোয়াট এভার, যেই সরলছন্দিত গতি সম্পন্ন কণাই হোক না কেন, তাদের থেকে কাল্পনিক একটা মানবৃত্ত আঁকতে হবে, একটা মানবৃত্ত, এগুলোকে বলে মানবৃত্ত, এই মানবৃত্তে দেখা যাবে। ঠিক আছে, এইটুকু নলেজটা বেসিকে আপাতত স্টোর করো, নেক্সট ক্লাসে তোমরাই আমাকে দিকে সবাই মানবৃত্ত দেখাবেন বলছিলেন, মানবৃত্ত পরে দেখাবো। ঠিক আছে, সো মানবৃত্ত জিনিসটা তোলা থাকলো। ঠিক আছে, ওকে।
আচ্ছা, তাহলে ওমেগার ভ্যালু একটা তথ্য কিন্তু দিলাম, প্লাস মাইনাস হবে না, কি হবে, শুধু প্লাস, মাইনাস দিবা না। ওকে, আচ্ছা, ওমেগা গেল। এরপরে আসছি, ওমেগা চাইছিল প্রথমে, তারপরে চাইছে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করে, এফ বা ফ্রিকোয়েন্সি, তাই না? আবার চাইছে কি পর্যায়কাল, টি। আচ্ছা, তো তোমরা অলরেডি আমার কাছেই পড়ছো, অপূর্ব দাদার কাছেও পড়ছো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ এবং ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। এগুলো পড়ছো কিনা বলো? পড়ছো? পড়াইছি এই দুইটা জিনিস। এফ কি কম্পাঙ্ক, ওমেগা কি কৌণিক কম্পাঙ্ক। নাম দুইটার মধ্যে কিন্তু অনেকেই প্যাচ লাগায়, সাবধান, তোমরা প্রথমবার পড়তেছো, সাবধান। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর এফ হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? ওমেগার সাথে এফ এর রিলেশনশিপ কি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। ওমেগার সাথে পর্যায়কালের রিলেশনশিপ কি, 2 পাই বাই টি। নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের পড়া এবং গতিবিদ্যা অধ্যায়ের পড়া। তো আমার এখান থেকে কাকে লাগবে, এফ কে লাগবে, তো এফ কে এক পাশে করো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দাও। বাকি সব যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসবে, 2 পাই বাই ওমেগা বাই 2 পাই। ওমেগা কত, 5/2 পাই, ঠিক আছে? এটার একক কি হয়, এটার একক হয় হার্টস, HZ হার্টস, ঠিক আছে? এটার একক হবে হার্টস। আচ্ছা, এরপরে আসো এখানে টি বের করতে বলছে, টি ইজ ইকুয়াল টু কি, 2 পাই বাই ওমেগা। ওমেগার ভ্যালু কত, 5, তাই 2 পাই বাই 5। এটা একক কি, সেকেন্ড। সময়, পর্যায়কাল একটা সময়, সেকেন্ড। এফ কম্পাঙ্ক, ছোটবেলায় পড়ছো, হার্টস, HZ। আর ওমেগা রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এই টাইপেরই একটা কাছাকাছি প্রশ্ন আবার আসে এইরকম, লিখো আমার সাথে সাথে একটা কাছাকাছি প্রশ্ন। এইরকম একটা প্রশ্ন আসে যে ধরো লিখো 4d²x/dt² প্লাস 100x ইজ ইকুয়াল টু 0। ধরো এরকম একটা প্রশ্ন যে 4d²x/dt² এভাবে বলে না নর্মালি, d²/dt² অফ x প্লাস 100x ইজ ইকুয়াল টু 0 সমীকরণ বিশিষ্ট সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার পর্যায়কাল কত। দেখো আগেরটাও সমীকরণ দেওয়া ছিল, এটাও সমীকরণ দেওয়া, একটু পার্থক্য আছে। আগেরটায় যখন তোমরা কাজ করছো d²x/dt² অথবা d²y/dt² এর সামনে সহগ ছিল, সহগ ছিল না, এখন একটা সহগ আছে। থাকলে কি করার, থাকলে তেমন কিছুই চেঞ্জ হয় না ভাইয়া, জাস্ট কি করবা, তুমি প্রদত্ত সমীকরণ যেটা আছে সেই প্রদত্ত সমীকরণটাকে জানা সমীকরণের আদলে নিয়ে আসবা। জানা সমীকরণটা কি, জানা সমীকরণটা ছিল এটা, জানা সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ হোয়াটএভার আমরা জানিয়ে দিয়ে যাই, লিখো সেটা ছিল এরকম d²x, x দিয়ে লিখবা কারণ যেহেতু এখন প্রশ্নটা x দিয়ে, আগের প্রশ্নটা y দিয়েছিল। হ্যাঁ, এইটার আদলে নিয়ে আসবা। এটার আদলে আনতে হলে কি করতে হবে, সামনে সহগ 1 বানাইতে হবে। এখন সামনে সহগ 4 আছে, সামনে সহগ 1 বানাবো। কিভাবে বানাবো, সিম্পলি 4 দিয়ে ভাগ দিয়ে দিব। এই সমীকরণটাকে উভয় পাশে 4 দিয়ে ভাগ দিয়ে দিব। 4 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি আসবে, d²x/dt², এটা থাকবে। এই পাশে 4 দিয়ে ভাগ গেছে, 4/4 1, ঠিক আছে? আবার এই পাশে 4 দিয়ে ভাগ যাবে না, উভয় পক্ষ 4 দিয়ে ভাগ যাবে। 100 কে 4 দিয়ে যদি ভাগ করো আসবে কত, 25, 25x ইজ ইকুয়াল টু কত, 0 কে 4 দিয়ে যদি ভাগ করো 0ই, ঠিক আছে? এখন তুমি তুলনা করবা, এখন তুমি কি করবা, তুলনা করবা। সেম, এখন তুমি তুলনা করো, তাহলে দেখো x এর সহগ 25, x এর সহগ ওমেগা², তার মানে যাহাই ওমেগা² তাহাই 25, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত। তো তোমার লাগবে কাকে, পর্যায়কালকে। পর্যায়কালকে যদি লাগে তাহলে একটু আগের মতন ওমেগা ইজ ইকুয়াল টু, তোমরা সবাই শিখছো কত, 2 পাই বাই T, তাহলে t ইজ ইকুয়াল টু কত, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই 5, শেষ, এত সেকেন্ড। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝছো? তো আমরা কি শিখলাম, যদি এরকম সহগ থাকে তাহলে ভাগ দিয়ে দিব। আমি ফরম্যাটে নিয়ে আসবো, আমার জানা সমীকরণের ফরম্যাটে নিয়ে আসলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ আসলেও ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা,
এরপরে আসো কিছু এমসিকিউ ভিত্তিক ম্যাথ আমরা করি। এইটা বলছে সরল দল গতিসম্পন্ন একটি বস্তু কণার, বহু কণার হবে না, বস্তু কণার ত্বরণ বনাম সরণ প্রদত্ত লেখচিত্র দ্বারা প্রকাশিত হলে গতির দোলনকাল সেকেন্ড এককে কি হবে? লিখে ফেলো। এ দেওয়া আছে ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার, এক্স দেওয়া আছে ইন মিটার। এটা একটা গ্রাফ, কি গ্রাফ? এ বনাম এক্স গ্রাফ। সবাই একটু প্রশ্নটা তোলো, আগে প্রশ্নটা তোলো, তারপরে আমি করে দিচ্ছি। বলছো ভাই টাইমটা আগাই দিয়েন, 10টায় হলে ভালো হয়। এই যে নামাজ শেষ হতে হতেই 10:30 বেজে যায়, যে এই কারণে আমরা 10:30টায় নিচ্ছি এই রমজান মাসটা। তোমাদের কলেজ বন্ধ দিবে কবে? যে কলেজ তো বন্ধ না সবার? কলেজ যদি সবার বন্ধ হয় তাহলে তোমরা যদি চাও তাহলে সকালবেলাও নেওয়া যায়, তোমাদের যদি রাতে বেশি সমস্যা হয়। ওকে, আমি আরো চিন্তা করছিলাম যে এই টাইমটার সুবিধা আছে একটা, এই টাইমটায় মাঝে মাঝে আমি তোমাদের একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব। ম্যারাথন ক্লাস মানে কি, কোনো একদিন ধরো আমরা টার্গেট করব, ওই দিন তোমাদের বলেই নিব আগে যে 10:30 থেকে সেহেরি পর্যন্ত পড়াবো। হ্যাঁ, মানে আমি বিগত রমজানেও নিয়েছিলাম, তখন 24 ব্যাচ ছিল, এর আগের রমজানেও নিয়েছিলাম 23 ব্যাচ ছিল। এরকম একটা ক্লাস নিলে হবে কি যে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, যে ভালো লাগে অ্যাকচুয়ালি এই টাইমটায়। যারা যদি কলেজ বন্ধ থাকে, পরের দিন কলেজ না থাকে, আমি বিশেষ করে এটা লাস্টের দিক দিয়ে নিব, যখন রোজা শেষের দিক দিয়ে এসে পড়বে তখন একদিন নিব। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে, দেখো এখানে কি বলছো, সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু কণার ত্বরণ বনাম সরণ, ত্বরণ মিন্স কি এ আর সরণ মিন্স কি এক্স, প্রদত্ত লেখচিত্র দ্বারা প্রকাশিত হলে গতির দোলনকাল সেকেন্ড এককে কত? আচ্ছা, এই যে সম্পর্কটা, এর একটা সমীকরণ দেওয়া আছে, তুমি আমাকে বলো দেখি এই সমীকরণটা কি? একটা সরলরেখার সমীকরণ, এটা একটা সরলরেখা না? সরলরেখা, যে কোনো সরলরেখার সমীকরণকে কিভাবে চিন্তা করা যায় ভাইয়া? y = mx + c আকারে চিন্তা করা যায় কিনা? যায়? যায়। আচ্ছা, এন মানে এটা ইন 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 মানে হচ্ছে, ইন মানে বলে দিছে আর কি, ইন মিটার পার সেকেন্ড, ইন মিটার, এটার কোনো একক না এটা, হ্যাঁ, মানে মিটার পার সেকেন্ডে আছে, মিটারে আছে, এটা বলছে। আচ্ছা, y = mx + c আকারে লেখা যায়, বলো দেখি এই গ্রাফটার জন্য c কি থাকবে? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা হইলে c থাকে না, মূল বিন্দুগামী সরলরেখা হইলে c থাকে না। ফাইন, তাহলে এখানে জানা সমীকরণ কত? y = mx, রাইট? হ্যাঁ, লিখে রাখো জানা সমীকরণ, আগে লিখো তারপরে লেখো এখানে জানা সমীকরণ। y = mx, এখানে যে সমীকরণটা হবে, এই সমীকরণটা কি হবে? এইখানে যে সমীকরণটা হবে সেই সমীকরণটা কি হবে? সেই সমীকরণটা হবে হচ্ছে a = -ω² x না? কারণ a আর x এর মধ্যে রিলেশনশিপ কি তোমাদের পড়াইছি? তোমাদের দেখো একটু আগেই পড়াইছিলাম কিনা এরকম a = -ω² y, এরকম একটা সমীকরণ লিখে দিছিলাম কিনা? লিখে দিছিলাম। তাহলে আমি দুইটা জিনিস লিখলাম, এক, গ্রাফ দেখলাম, গ্রাফটা দেখলাম মূলবিন্দুগামী সরলরেখা y = mx গ্রাফ, এবং পর্যাবৃত্ত গতি অধ্যায় অপার ভাইয়া পড়াই দিচ্ছে, সেখানে a আর x এর মধ্যে একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা কি? a = -ω²x। তাহলে যদি তুলনা করি, তাহলে এটা হচ্ছে জানা সমীকরণ y = mx, আর এখানে a আর x এর সমীকরণ কি? a = -ω²x। তাহলে তুলনা করে কি পাচ্ছ বলো দেখি? -ω² m, x এর সহগ এখানেও যা, x এর সহগ এখানেও তা হওয়া উচিত, তাই না? দেখো দেখি, x এর সহগ এখানেও যা, x এর সহগ এখানেও তা হওয়া উচিত কিনা বলো, তাই কিনা? এখানে x এর সহগ m, এখানে x এর সহগ কত? -ω², আর এখানে y যে কথা, এ একই কথা। y বলতে এখানে কি বোঝাচ্ছি জানো? y স্থানাঙ্ক। y বলতে এখানে কি বোঝাচ্ছি জানো? y স্থানাঙ্ক, কারণ গ্রাফ কি y ভার্সেস x গ্রাফ না? এই y আর x এর সাথে প্যাচ লাগায় না, হ্যাঁ, এই yটা হচ্ছে গ্রাফের y, এটা সমীকরণের y না,
ঠিক আছে, তাহলে যাহাই মাইনাস ওমেগা স্কোয়ার তাহাই কি এম। বলো দেখি এই গ্রাফের ঢাল কত, এই গ্রাফের ঢালটা কত বলো, এই গ্রাফের ঢাল কত, এই গ্রাফের ঢাল কত? আমরা সবাই জানি ঢাল ইজ ইকুয়াল টু কত, tan x অক্ষের সাথে কোণ। শুধু x অক্ষের সাথে কোণ বললে ভুল হবে, ধনাত্মক দিকের সাথে কোণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। এটা কি ধনাত্মক দিকে না? এইভাবে থাকলে আমরা বলতাম থিটা বসায় দাও। এটা কোন দিকে ভাইয়া? এই দিকে কোণ হইলে প্লাস কোণ হয়, এই দিকে কোণ হইলে মাইনাস কোণ হয়। নিচের দিকে কোণ হইলে কি মাইনাস কোণ হয় না? মাইনাস। তাহলে tan 45 দিবা না, কি দিবা? tan -45 দিবা। tan -45, কারণ এটা পজিটিভ কোণ না, এটা নেগেটিভ কোণ। যদি এরকম যায় তো পজিটিভ কোণ, এরকম যায় নেগেটিভ কোণ। -45 কত? -1 না? tan -45 কত আসবে? -1 আসবে। -1 যদি আসে তাহলে তুমি এখানে চলে আসো, বাম পাশে কে আছে? মাইনাস ওমেগা স্কোয়ার, ডান পাশে কে আছে? ঢাল -1। তাহলে বলা যায় কি যাহাই ওমেগা তাহাই, যাহাই ওমেগা স্কোয়ার তাহাই 1। আমি মাইনাস মাইনাস কেটে দিছি দুই পাশ থেকে। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত? √1, মানে 1ই আর কি, 1ই থাকবে। তা তোমার লাগবে কাকে? তোমার লাগবে হচ্ছে পর্যায়কাল, নাকি? তোমার লাগবে হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে টি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু তুমি জানো 2 পাই বাই ক্যাপিটাল টি। তাই টি ইজ ইকুয়াল টু কত? 2 পাই বাই ওমেগা। ওমেগার জায়গায় ভ্যালু বসাই দাও, 2 পাই বাই 1 মানে 2 পাই থাকবে। তাহলে 2 পাই থাকবে। তাহলে অ্যান্সারটা কি হবে এই ম্যাথের? এই ম্যাথের অ্যান্সারটা হবে ডি নাম্বার। ডি নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, 2 পাই হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো এই ম্যাথটা নাকি রিক্যাপ করব? বুঝতে পারছো নাকি রিক্যাপ করব? ঠিক আছে, আচ্ছা তানজিদ বলছো রিক্যাপ। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে রিক্যাপ করে দিই। এই ম্যাথটা একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, আগেই বলে নিই, এটা একটু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটার জন্য ফার্স্ট অফ অল একটু আগের ম্যাথগুলো দেখো। একটু আগে যে ম্যাথগুলো করছিলাম সেখানে কি একটা সমীকরণ স্ট্রেট দেওয়া ছিল, আমরা একটা সমীকরণ জানা ছিল, সেই দুটো সমীকরণ তুলনা করছি। এটাও তাই, খালি এই ম্যাথে সমীকরণটা স্ট্রেট দেওয়া নেই, কি দেওয়া? গ্রাফ দেওয়া। এই ম্যাথেও সমীকরণটা স্ট্রেট দেওয়া নাই। একটু আগে যেমন d2x/dt², ওখানে কি স্ট্রেট দেওয়া ছিল সমীকরণগুলো, এখন স্ট্রেট দেওয়া নেই, কি দেওয়া? গ্রাফ দেওয়া। গ্রাফ তো আমরা রিড করতে পারতে হবে। এটা কি গ্রাফ? এ ভার্সেস এক্স গ্রাফ। তাহলে তোমার মাথায় খেলতে হবে এ আর এক্স এর সমীকরণ কি শিখে আসছে, এটা শিখে আসছে, লিখে ফেলি। এ আর এক্স এর সমীকরণ কি শিখে আসছি? a = -ω² x, লিখে ফেলি। বর্তমানে যে গ্রাফটা দেওয়া, সেখানে কি দেওয়া আছে? সেখানে কি দেওয়া আছে? সেখানে এ ভার্সেস এক্স এর একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা সরলরেখা এবং মূল বিন্দুগামী সরলরেখা। আমরা জানি পৃথিবীর যখন মূল বিন্দুগামী সরলরেখা হয় আছে, পৃথিবীর যত মূল বিন্দুগামী সরলরেখা আছে তারা সবাই কি y = mx দ্বারা প্রকাশ করা যায়। তাদের সবাইকে কি দ্বারা প্রকাশ করা যায়? y = mx দ্বারা প্রকাশ করা। তাহলে এই গ্রাফ থেকে আসছে y = mx, বাসা থেকে আসছে a = -ω²x। এই দুইটা সমীকরণ একই সমীকরণ, কারণ এটাও a ভার্সেস x। এখানে কিন্তু তোমার মাথায় রাখতে হবে, এখানে তোমার y যেটা আছে না, এই yটা কিন্তু y না, এই yটা কিন্তু কে? a। xটা কিন্তু x, মানে তুমি y = mx আমি লিখছি জাস্ট তোমার ম্যাথের সাথে তুলনা করার জন্য, কিন্তু ফিজিক্সে এখানে তোমার y = mx না লিখে তুমি যদি a = mx লেখো তাহলে কোনো সমস্যা নেই। তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো যে গ্রাফ হতে, হ্যাঁ গ্রাফ হতে, আর এটা লিখতে পারো জানা সমীকরণ, বা হ্যাঁ লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? এখন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার লাগবে। আমি ম্যাথের সাথে তুলনা করে করাইছি, তার জন্য y = mx লিখছিলাম। এইটা আসছে গ্রাফ থেকে, আর এটা আসছে বাসা থেকে। এটা আসছে বাসা থেকে, মানে বাসায় তুমি পড়ে আসছো। এই দুইটা সমীকরণ সেম জিনিসের সমীকরণ, কারণ এটাও সরল দোল গতিসম্পন্ন কণা, এটাও সরল দোল গতিসম্পন্ন কণা। এই গ্রাফটা আবার বাসা থেকে যেটা পড়েছে এটাও সরল দোল গতিসম্পন্ন কণা, কারণ এই সমীকরণ দুইটাই সরল দোল গতিসম্পন্ন কণার সমীকরণ। তাই তাদের তুলনা করা যাবে। তাদের কি করা যাবে? তুলনা করা যাবে। তো তুলনা করলাম, এখন বলতে পারো এটা কোথা থেকে আসছে? এটা আসছে y = mx থেকে, ঠিক আছে? কারণ গ্রাফটা y = mx গ্রাফ। y এর জায়গায় আছে a,
এক্স এর জায়গায় আছে এক্স, তাই এ ইকুয়াল টু এম এক্স লিখছি। তো এ এর জায়গায় এ, এক্স এর জায়গায় এক্স, এক্স এর সহগ এখানে এম, এক্স এর সহগ এখানে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার যে কথা এম একই কথা। এম কি ঢাল, ঢাল বের করছি, ঢাল বের করছি, ঢাল মাইনাস টেন মাইনাস 45 দিলে -1 আসে, মাইনাস মাইনাস কাটাকাটি ওমেগা চলে আসছে। ওমেগা আমরা পেয়ে গেছি কি রেডিয়ান পার সেকেন্ড একক। ওমেগা থেকে আমার লাগতো কি এই ম্যাথে টি, তাহলে ওমেগা 0 2 পাই বাই ক্যাপিটাল টি, টি চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা ম্যাথ করলাম আমরা, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড একটা ম্যাথ করলাম। আচ্ছা, এরপরে চলে যাই সামনে। এটাই আমাদের লাস্ট ম্যাথ আছে, এটাই আমাদের লাস্ট ম্যাথ, এটাও ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ, এটাও ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ। আর একটু আগে যে দুইটা করছিলাম সেই দুইটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড ছিল। একটু আগে যে দুইটা করছিলাম বোর্ড স্ট্যান্ডার্ড এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড ছিল। ওই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, ওগুলো বোর্ড স্ট্যান্ডার্ড ছিল। শুভদেব নাথ বলছো ভাইয়া ব্ল্যাক স্ক্রিন হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার রুমের সেট আপটা চেঞ্জ করতে হবে, নাহলে রিফ্লেক্ট আসবে প্রচণ্ড, তো আমি চেঞ্জ করে ব্ল্যাক করতে পারবো না। তো ব্ল্যাক করা ইজি, কিন্তু ফুল রুমটা আমার ব্ল্যাক করে ফেলতে হবে তখন। ঠিক আছে, সবাই লেখা হলে বলিও এই ম্যাথটা, এই ম্যাথটাই লাস্ট ম্যাথ আজকে। আচ্ছা ভাইয়া স্লাইড দেবেন না? অবশ্যই দিব, আমি তোমাদের সবসময় স্লাইড দিয়ে দিই, যেগুলোই পড়াই সবগুলোর স্লাইডে দেওয়া আছে, অ্যান্ড ইনশাল্লাহ এটারও স্লাইড সম্পূর্ণ দিয়ে দিব। এটাই লাস্ট ম্যাথ, এটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ, এটা আমরা করে ফেলি। ভাগ্য ভালো থাকলে এই ম্যাথগুলো থেকেই সরাসরি কমন চলে আসবে। এবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে বুয়েটে যেই ম্যাথটা করাইছি একদম হুবহু আসছে, দো এটা আগে কোশ্চেন ব্যাংকে ছিল না, তো তোমাদের বেলাও ভাগ্য ভালো থাকলে এগুলো থেকেই দেখবা চলে আসছে। আর তোমাদের কিন্তু ওভাবেই আমরা পড়াই দিই একাডেমিকে, যেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হোক, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যেই অ্যাডমিশন টেস্টই হোক, তোমাদের বেসিকটা একদম ফুললি ডেভেলপ থাকে। আর ইনশাল্লাহ এবার আমার মনে হয় 25 ব্যাচের সিলেবাস আমরা অনেক তাড়াতাড়ি শেষ করব। অনেক মানে আমরা সত্য কথা ফুল সিলেবাসের টার্গেট নিয়ে প্রথমে পড়াচ্ছিলাম, তো তো মোটামুটি অনেকটুকুই পড়াইছি। এখন আমার মনে হয় 25 ব্যাচে আমরা সিলেবাসটা ভালোভাবেই শেষ করতে পারো। আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কত 1.5 মাসের মধ্যে, 1-1.5 মাস। তারপর দেখো খুব বেশি বাকি নাই, কিন্তু বাকিগুলো দেখবা আরামসে হয়ে গেছে। আমরা যদি 2024 সালের মধ্যেও শেষ করতে পারি 25 ব্যাচের সম্পূর্ণ সিলেবাস, আমরা বলবো যে অনেক আগে তোমাদের ছেড়ে দিতে পারো, লাইক এইচএসসি পরীক্ষার 5 মাস আগেই তোমাদের শেষ হয়ে যাবে সব, একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডভাবে শেষ করে ফেলা মানে কিন্তু হিউজ অ্যাচিভমেন্ট। যদি তোমরা একটা সাবজেক্ট, বেশি না, একটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো একটা সাবজেক্ট ডিসেম্বরের মধ্যে এইচএসসি স্ট্যান্ডার্ডভাবে শেষ করতে পারো, এবং অ্যাডমিশন বুয়েট স্ট্যান্ডার্ডভাবে শেষ করতে পারো, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডভাবে, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স লেভেলই আলাদা থাকবে। মানে তুমি সব সাবজেক্ট করা লাগবে, 3টা সাবজেক্ট করার দরকার নেই, একটা সাবজেক্ট করবো যে কোনো। আর আমার মনে হয় ফিজিক্সটা করাটাই সবচেয়ে ওয়াইজ, কারণ এটা বোঝার জিনিস, তো এটা করে ফেললে এটা তো তোমার মুখস্থের সাথে বেশি ব্যাপার স্যাপার নেই, এটা বুঝে ফেললে তুমি সামনে একটা সাবজেক্টের চিন্তা মাথা থেকে সরে যাবে সম্পূর্ণ। তুমি এই ক্লাসগুলো এই নোটগুলো রিভিশন দিবা, ইনশাল্লাহ অ্যাডমিশন অনেক ভালো করবে। আর এবার আমি আজকে সকালে যেটা দেখলাম লাস্ট খবর পাওয়ার পর্যন্ত, এবার আমাদের বুয়েটে আল্লাহ রহমতে 792 জন চান্স পেয়েছে, যাদের মধ্যে দেখা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু আগে থেকে একাডেমিকে ছিল, আগে থেকে একাডেমিকে ছিল বেশিরভাগ স্টুডেন্ট, 792 জনের মধ্যে বুয়েট। আর সিকের ওয়েটে যেটা 2600। ঠিক আছে, আচ্ছা ফিজিক্সটা টার্গেট নাও তোমরা, ডিসেম্বরের মধ্যে ফিজিক্সটা একদম আমাদের যতগুলো ক্লাস আছে সবগুলো শেষ করবা, আমার অপূর্ব দাদার মাস্টার ভাই যা যা ক্লাস আছে সব শেষ করবা A to Z, এবং নোট করবা। ফিজিক্সটা যদি এই ডিসেম্বরের মধ্যে এতটুকু ভাইয়ার কথা মতো করতে পারো, এখনো কিন্তু মেলা সময়, আজকে মার্চ মাত্র, এপ্রিল মে জুন জুলাই আগস্ট ডিসেম্বরের মধ্যে টার্গেট না, আমাদের শেষ হয়ে যাবে আমার মনে হয় সেপ্টেম্বর অক্টোবরেই আমাদের সিলেবাস মনে হয় শেষ হয়ে যাবে, পড়ানো শেষ হয়ে যাবে ক্লাসের। নভেম্বর ডিসেম্বর হয়তো আমরা মেগা এক্সাম নিতে থাকবো খালি, হ্যাঁ। এরপরে তোমাদের সাথে আমাদের দায়িত্ব শেষ নেই, এরপরে মেগা এক্সাম চলতে থাকবে, টিল এইচএসসি এক্সাম পর্যন্ত মেগা এক্সাম চলতে থাকবে, প্রাইজ মানি দিতে থাকবো, এবং তোমাদের মধ্যে থেকে আরও মানে
যেন এক্সাম দিয়ে প্র্যাকটিসটা ঝালাই হয় সেটা করতে থাকবো, কিন্তু তোমাদের শেষ করে ফেলতে হবে টার্গেটটি ডিসেম্বরের মধ্যে অবশ্যই। বলছে কি, একটি প্রত্যয়নী বলের ক্রিয়ায় কোনো কণার সরল দোলন গতির পর্যায়কাল T1, অপর একটি প্রত্যয়নী বলের ক্রিয়ায় এর পর্যায়কাল T2 হয়। দেখো ভিজুয়ালাইজ করতে হবে, এই সকল ম্যাথগুলো পড়েই আগে নিজের চিন্তা করতে হবে যে আচ্ছা কি বলছে এটা। একটা প্রত্যয়নী বলের ক্রিয়ায় আমরা যে সাম্য অবস্থান অভিমুখী বল পড়ছি না, হুকের সূত্র বলছি সাম্য অবস্থান অভিমুখী বল, সাম্য অবস্থান অভিমুখী বলের আরেকটা নাম হলো প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এটা তোমরা বেশি ব্যবহার দেখবে, এটা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়। কাজ শক্তি ক্ষমতা অধ্যায় সাম্য অবস্থান অভিমুখী বল বলে না, প্রত্যয়নী বল বলে। ওই একই একই জিনিস, মানে সিনোনিম আর কি, সিনোনিম, ডাক নাম বলতে পারো এটা। এটা ধরো সরল দোলক, হ্যাঁ, এই সরল দোলকটা যখন দুলতেছে দুলতে দুলতে সে যখন সাপোজ কই ছিল, সাপোজ এই জায়গায় যখন ছিল, সাপোজ সে যখন এই জায়গায় ছিল, তখন তার ওপরে সে সরেছিল কতটুকু, একটা সুনির্দিষ্ট পরিমাণ, তখন তার উপরে একটা কি সাম্য অবস্থান অভিমুখী বল কাজ করতেছে। সেই সাম্য অবস্থান অভিমুখী বলটাকে আমরা ধরে নিলাম কত, F1। এই F1 সাম্য অবস্থান অভিমুখী বল কাজ করছে তার উপরে কখন, এই মুহূর্তে। তার একটা পর্যায়কালও আছে না, পর্যায়কাল মানে কি, একটা ঘুরে আবার আরেকটা জায়গায়, এই জায়গায় ঘুরে আবার এই জায়গায় আসতে একটা সময় লাগে, সেটাকে বললাম পর্যায়কাল। পর্যায়কাল বললাম কি T1। কি বলছে, কোন কণার ক্রিয়ায় পর্যায়কাল T1 এবং অপর একটি প্রত্যয়নী বল আরেকবার রাখতে বলছে, আরেকবার, হ্যাঁ, আরেকবার সরলচন্দ্রিত গতি সম্পন্ন করা যখন এখানে, তখন এটা আরেকটা ক্ষেত্রে, মানে একই সরল দোলক, এটা একটা চিত্র, এটা সরল দোলকের আরেকটা চিত্র, মানে এখন এক রকমের প্রত্যয়নী বল দিছ, এই সময় প্রত্যয়নী বল ধরো কি আরেকটা দিছ, এটা কি আরেকটা বল দিছ, আরেকটা বল ধরে নিলাম F2। এখন তার পর্যায়কালটা কত ধরে নিলাম T2, তাই বলছে পর্যায়কালটা ধরে নিলাম কত, T2। প্রশ্নটা বলছে যদি প্রত্যয়নী বল একই সঙ্গে একই দিকে ক্রিয়া করে, মানে এই সরল দোলকটার উপরেই প্রত্যয়নী বল দুইটা, F1টা যখন কাজ করছে তখন পর্যায়কাল ছিল T1, F2টা যখন কাজ করছে পর্যায়কাল T2। এখন তোমার এই সরল দোলকটার উপরই দোনোটা বল একই সাথে কাজ করবে, একই সাথে, মানে এখন তুমি চিন্তা করতেছো এমন একটা কেস যেখানে F1 বলটা F2 বলটা দুইটা বলই একই সাথে তার উপরে কাজ করতেছে, F1 প্লাস F2 দুইটা বলই কাজ করতেছে। যদি দুইটা বলই তার উপরে একই সাথে কাজ করে, তখন তার পর্যায়কালটা কত, এটা তোমার কাছে জানতে চাইছে। বুঝতে পারছো? আগে বলো প্রশ্নটা বুঝছো কিনা, পরে আমি করাবো। এটা একটা সরল দোলক বা একটা সরলচন্দ্রিত গতি সম্পন্ন কণা, তার উপরে প্রত্যয়নী বল যখন F1, তখন তার পর্যায়কাল T1। ওই সরল দোলকটার বা ওই পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণাটার উপরে প্রত্যয়নী বল আরেকটা যখন, মানে F2, তখন তার পর্যায়কাল T2। এই বল এই দুইটা বলই যখন একই সাথে কাজ করবে, তখন তার পর্যায়কাল কত হইতো বা হবে সেটা তোমার কাছে জানতে চাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নিচের ছবিটা উপরে আঁকেন। আচ্ছা ঠিক আছে, নিচের ছবিটা আমি পাশেই এঁকে দিচ্ছি। এটা হচ্ছে একই সরল দোলক। সরল দোলক এখানে কয়টা, একটা। সরল দোলক কিন্তু তিনটা, সরল দোলক কয়টা, একটা। এই সরল দোলকটারই তিনটা অবস্থা দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তখন তার পর্যায়কালটা কত, এটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, যখন F1 বল কাজ করে তখন পর্যায়কাল T1, যখন F2 বল কাজ করে তখন পর্যায়কাল T2, যখন F1 প্লাস F2 বল কাজ করে তখন পর্যায়কালটা কত, সেটা তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা ম্যাথটা করে ফেলি। আমাদের এখানে শর্ত মতে বা প্রশ্ন মতে তৃতীয় ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে আমার পর্যায়কাল লাগবে না, এই ক্ষেত্রে পর্যায়কাল লাগবে। এই ক্ষেত্রে মোট বল কত বলো, মোট বল কত, F1 প্লাস F2, তাই না? এই ক্ষেত্রে দুইটা বলই কাজ করবে বলছে, তাই না? দুইটা বলই কাজ করবে। আচ্ছা, F কে যদি ভাঙায় লেখো, F কে ভাঙায় কি লেখা যায় বলো, MA লেখা যায় কিনা, লেখা যায়। F1 কে ভাঙায় কি লেখা যায়, MA1 লেখা যায় কিনা, লেখা যায়। F2 কে কি লেখা যায়, MA2 লেখা যায়। তুমি বলতে পারো ভাই M গুলাকে চেঞ্জ করলে না কেন, কারণ পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা তো একটাই, মানে সরল দোল গতি সম্পন্ন কণাটা তো একটাই, তাই না? ভর কি আলাদা আলাদা বলছে যে এখানে ভর একরকম, এখানে ভর আরেক রকম, এখানে ভর আরেক রকম, ভর নিয়ে কোনো কথাই বলে নাই, তার মানে ভর সেম।
ঠিক আছে? আচ্ছা, এম কাটাকাটি করে ফেলে দেওয়া যায়, কাটাকাটি করে ফেলে দেওয়া যায়, কাটাকাটি করে ফেলে দিলে a ইজ ইকুয়াল টু a1 প্লাস a2 চলে আসে, রাইট? আচ্ছা, এখন এ কে সূত্র ভাঙাও, এ কে সূত্র ভাঙাও, এর সূত্র কি লেখা যায়? মাইনাস, এটা কিন্তু এই এফটা কিন্তু মাথায় রাখিও, এই এফটা হচ্ছে এই ঘটনাটা, এই এফটা কি এই ঘটনাটা কম্বাইন্ড, এফ ওয়ানটা কি এই ঘটনাটা, এফ টুটা কি এই ঘটনাটা, ঠিক আছে? তাহলে এ আসছে এই ঘটনাটার জন্য, এই ঘটনাটার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সামনে কতটুকু সরে আছে? এক্স দূরত্ব সরে আছে। এ ওয়ানকে ভাঙায় কি লেখা যায়? মাইনাস ওমেগা ওয়ান স্কোয়ার এক্স। এ টুকে ভাঙায় কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কোয়ার ওমেগা টু স্কোয়ার এক্স। এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক যেটা হবে, এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক সেটা হবে না, এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক সেটা হবে না। আমি ধরে নিছি কি এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্কটা ধরে নিছি ওমেগা ওয়ান, এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্কটা ধরে নিছি ওমেগা টু, আর এই ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্কটা ধরে নিছি কি ওমেগা। ঠিক আছে? আচ্ছা, সবার মধ্যেই এক্স আছে, এক্স কাটাকাটি চলে যাবে, কারণ কি সবাই একই সুনির্দিষ্ট দূরত্বেই মাপতেছে, কারণ বলে তো নাই যে প্রথমবার তুমি মাপো সামসাকে এত দূরত্বে, দ্বিতীয়বার তুমি মাপো এত দূরত্বে, তৃতীয়বার তুমি এত দূরত্বে মাপো। জাস্ট বলছে একই সরল দোলন গতি সম্পন্ন কণার একবার প্রত্যয়নী বল F1 পর্যায়কাল T1, একবার প্রত্যয়নী বল F2 পর্যায়কাল T2, একবার প্রত্যয়নী বল কম্বাইন্ড F1 প্লাস F2, তখন পর্যায়কালটা কত জানতে চাইছি। ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এটা। তাহলে আমি x যদি কাটাকাটি করে ফেলে দিই, কাটাকাটি করে ফেলে দিয়ে উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ দিই, মাইনাস ওয়ান দ্বারা গুণ দিই, তাহলে এরকম কিছু আসে, রাইট? ওমেগাটাকে যদি হিসাব করতে চাই, ওমেগা ইজ ইকুয়াল টু কত আসবে? এই রকম জিনিস আসে কিনা দেখো, ওমেগা স্কোয়ার, ওমেগা ইজ ইকুয়াল টু এই রকম একটা জিনিস আসে। তুমি বলতে পারবে ওমেগা বের করে কি লাভ? লাভ আছে, দেখো লাভটা কি, আমাদের টার্গেট কি, এই যে এই ওমেগার জন্য তৈরিকৃত পর্যায়কাল, এই ওমেগার সাথে অ্যাসোসিয়েটেড পর্যায়কালটা বের করা, তাই না? কম্বাইন্ড স্টেটে পর্যায়কালটা বের করব। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা সবাই সূত্র জানি কত, 2 পাই বাই ক্যাপিটাল টি। টি ইজ ইকুয়াল টু কত? 2 পাই বাই ওমেগা। বাস, কাজ তো হয়ে গেছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কত? 2 পাই বাই ওমেগার জায়গায় ভ্যালু বসাই দাও, ওমেগার জায়গায় ভ্যালু বসাই দাও, ওমেগার ভ্যালুটা কত? রুট ওভার ওমেগা ওয়ান স্কোয়ার যোগ ওমেগা টু স্কোয়ার। এখন প্রশ্ন হলো এই রকম রেখে দিলে কি পরীক্ষা হলে নাম্বার পাবো কিনা? প্রশ্ন যেইভাবে দেওয়া আছে উত্তরে ঠিক সেই চলকগুলোর মাধ্যমে উত্তর দিতে হবে। আমার প্রশ্নে কি ওমেগা ওয়ান ওমেগা টু এর কথা মেনশন করা আছে, নাকি আমি ধরে নিছিলাম ওমেগা ওয়ান ওমেগা টুকে? ওমেগা ওয়ান ওমেগা টুকে আমি ধরে নিছিলাম, প্রশ্নে কিন্তু দেওয়া ছিল না তারা। প্রশ্নে কি দেওয়া? প্রশ্নে দেওয়া ডাটার মাধ্যমে আনতে হবে। প্রশ্নে ডাটা দেওয়া আছে T1 এবং T2, তার মানে আমার অ্যান্সারটা T1 T2 এর মাধ্যমে আনতে হবে। ব্যাপার তো সহজ। এই ওমেগা ওয়ানের সাথে T1 এর রিলেশনশিপটা কি তুমি দিয়ে দিতে পারবা না? 2 পাই বাই T1, রাইট? এই ওমেগা 2 এর সাথে T2 এর রিলেশনশিপটা কিরকম? দ্বিতীয় ক্ষেত্রে যখন আসি তখন ওমেগা 2 ইজ ইকুয়াল টু 2 পাই বাই T2, কারণ প্রতিটা ওমেগা কি, প্রতিটা ক্ষেত্রের ওমেগা কি 2 পাই বাই ক্যাপিটাল টি, এই সূত্র দ্বারা তো লেখা যায়। তাহলে এই ক্ষেত্রের ওমেগা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে 2 পাই বাই টি, এই ক্ষেত্রের ওমেগা ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে 2 পাই বাই টি। তাহলে এদিকে চলে আসো। তাহলে আমার এই ম্যাথের অ্যান্সারটা কিরকম ভাবে লিখবো? অতএব টি ইজ ইকুয়াল টু কত? 2 পাই এর মতন থাকবে, নিচে রুট ওভার দিয়ে, আচ্ছা একটু পরে লিখি, জায়গা যেহেতু কম, এই পাশে লিখি। অতএব টি টি এর মতন থাকবে 2 পাই, লিখলাম। নিচে রুট ওভার ওমেগা ওয়ান স্কোয়ার যেটা আছে এটাকে আমরা লিখবো এরকম 2 পাই বাই T1 স্কোয়ার যোগ 2 পাই বাই T2 স্কোয়ার। বাস এইভাবে লিখে রাখলেই হবে, এইভাবে লিখে রাখলেই হবে। ঠিক আছে? বুঝতে পারছো? কেউ যদি চায় যে আচ্ছা আরেকটা লাইন করে দিব, আরেকটা লাইন কি, আরেকটা লাইন হচ্ছে 2 পাই কমন নিলাম, 2 পাই স্কোয়ার কমন নিলাম, কমন নিয়ে বাইরে চলে আসলো, বাইরে চলে আসলে এই রকমও দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 বাই T1 স্কোয়ার যোগ রুট ওভার 1 বাই T2 স্কোয়ার, এরকম যদি চাই সে এরকম করে রাখলো, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এখন আমার ফাইনাল অ্যান্সারটা কি প্রশ্নে দেওয়া মানের মাধ্যমে আসলো কিনা? হ্যাঁ, প্রশ্নে দেওয়া মানের মাধ্যমে আসছে। প্রশ্নে T1 T2 দেওয়া ছিল, আমি T1 T2 এর মাধ্যমেই অ্যান্সারটা নিয়ে আসছি। আমি এইভাবে রাখলে সমস্যা কি ছিল? এইভাবে আমি যেই চলকগুলোর মাধ্যমে অ্যান্সারটাকে রেখেছি
সেইগুলো তো আসলে প্রশ্নে দেওয়া কিছু ছিল না, আমার ধরা জিনিস ছিল। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে এইটা একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, এই পর্যন্ত রেখে দিলেও হবে, এই পর্যন্ত রেখে দিলেও হবে, মানে তুমি যেটা যে পর্যন্ত রাখো কোনো সমস্যা নেই। ঠিক আছে, চাইলে এটাও ভাঙায় লেখা যায়, তাহলে এটাকেও তুমি ভাঙায় এভাবে লিখতে পারো যে ওপরে চলে যাবে T1 T2, নিচে কি এইরকম সাইডে রেখে দিতে পারো। কারণ তুমি এখানে লসাগু করো তাহলে কি আসবে, নিচে T1 স্কোয়ার T2 স্কোয়ার, উপরে কি T1 স্কোয়ার যোগ T2 স্কোয়ার, আর নিচে যে T1 স্কোয়ার T2 স্কোয়ার রুটের মধ্যে আছে, ভাগ আকারে আছে, এটা ভাগ আকার থেকে উল্টায় চলে যাবে এবং রুটের ভেতর থাকার কারণে স্কোয়ারগুলো চলে যাবে, এরকম কিছু। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে এই ম্যাথটা ছোট করে একটু রিক্যাপ করি। এইটা হচ্ছে প্রথম ক্ষেত্র, এইটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র, আর এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রের জন্য প্রত্যয়নী বল F1 এর জন্য পর্যায়কাল T1, দ্বিতীয় ক্ষেত্রের জন্য প্রত্যয়নী বল F2 এর জন্য পর্যায়কাল T2, তৃতীয় ক্ষেত্র প্রত্যয়নী বল যখন দোনোটাই F1 যোগ F2 তখন পর্যায়কাল কত জানতে পেরেছি। সিম্পল ভাবে করছি, মোট বল F ইকুয়াল টু F1 প্লাস F2, F কে ভাঙা লিখলাম, F2 কে ভাঙা লিখলাম, বসাইলাম, M কাটাকাটি করলাম, এর জায়গায় সূত্র ভাঙাইলাম, প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্রের সূত্রগুলো লিখে দিলাম, এক্স কাটাকাটি হয়ে গেল, ওমেগা মানে তৃতীয় ক্ষেত্রের ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার প্রথম ক্ষেত্রের ওমেগা যোগ তৃতীয় ক্ষেত্রের ওমেগা স্কোয়ার করে আছে, যোগ আকারে আছে। এরপরে এইদিকে চলে আসলাম, এইদিকে একটু পাইবে টিটা মুছে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে যখন আসলাম ওমেগার জায়গায় ভ্যালুটা বসাই দিলাম, এই যে এই ভ্যালুটা বসাই দিলাম, বসাই দিয়ে এই পর্যন্ত রেখে দিলেই হতো যদি প্রশ্নে ওমেগা 1 ওমেগা 2 এর কথা মেনশন থাকতো। ওমেগা 1 ওমেগা 2 এর কথা মেনশন নাই, ওমেগা 1 ওমেগা 2 কে প্রশ্নে দেওয়া ডাটা অর্থাৎ T1 T2 এর মাধ্যমে প্রকাশ করলাম, শেষ। ম্যাথ কিন্তু সিম্পল। ঠিক আছে, জাস্ট চলো দিয়ে আছে দেখে তোমাদের কাছে দেখতে জটিল লাগতে পারে, বাট আসলে ম্যাথ সিম্পল। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে ফাইন, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আজকে যতটুকু পড়াইছি ততটুকু ভালো করে দেখে আসবা। নেক্সট ক্লাসে আমাদের আজকের পড়াটা থেকেই এক্সটেন্ড হবে, আজকের পড়াটা থেকেই সামনের দিকে আগাবে। তোমরা নেক্সট ক্লাসে অনেকগুলো জিনিসের পূর্ণতা পাবে, মানে আজকে যে জিনিসগুলো ধরো স্টার্ট হয়েছে এন্ড হয়নি সেগুলোর পূর্ণতা চলে আসবে ইনশাল্লাহ। ওকে, একদম ভাই এক্স সেম কেন, আমাকে কি বলছে যে প্রত্যয়নী বল ভিন্ন ভিন্ন জায়গায় মাপতে, এরকম কি কোনো কথা বলা ছিল প্রশ্নে? প্রশ্ন আবার পড়ো, প্রত্যয়নী বলের ক্রিয়ায় কোনো কণার সরলদোলন গতির পর্যায়কাল T1, অপর একটি প্রত্যয়নী বলের ক্রিয়ায় এর পর্যায়কাল T2 হয়। যদি প্রত্যয়নী বল একই সঙ্গে একই দিকে ক্রিয়া করে তবে পর্যায়কাল নির্ণয় করো। কোনো জায়গায় কি বলছে কিনা যে প্রত্যয়নী বলগুলো ভিন্ন ভিন্ন জায়গায় মাপা? না, যদি না বলে তাহলে বুঝে নিতে হবে সেম জায়গায়, মানে এটা বাই ডিফল্ট। ঠিক আছে, ঠিক আছে, একদম সবাই এফ যে বাল্য হুকের মতো। এখানে আমি তোমাদের বলে রাখি, এইখানে প্রত্যয়নী বলটা মানে হ্যাঁ গুড কোশ্চেন, তোমরা বলতে পারো ভাইয়া এখানে তো আমরা জানি একটা সুনির্দিষ্ট এক্স এর জন্য একটা সুনির্দিষ্ট এফ হয়, এফ বাড়লে এক্স বাড়বে, এইভাবে যারা চিন্তা করছে তাদের জন্য বলি, একটা স্প্রিং দুলতেছে, হ্যাঁ, প্রথমবার প্রত্যয়নী বল যেটা প্রত্যয়নী বল আমি ধরো দুলতেছে, যখন সে নিজে নিজে দুলতেছে কিন্তু আমি বাইরের মানুষ, আমি তাকে বাধাগ্রস্ত করলাম, আমি তাকে কি করলাম জানো, আমি তাকে দোলার সময় সে যখন এদিকে ছিল বাড়ি দিলাম একটা, প্রথমে F1 বলে বাড়ি দিলাম, F1 বলে বাড়ি দিলাম, তাহলে কি তার দোলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। পরের বার সে যখন একই জায়গায় আমি তাকে F2 বলে বাড়ি দিলাম, তখন তার পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। থার্ড টাইম আমি F1 F2 বলের সমান বলে যোগ করে বাড়ি দিলাম, ওই পজিশনে সে যখন আছে তখন তার পর্যায়কালটা কি আবার চেঞ্জ হয়ে গেছে। এই কারণে এখানে চেঞ্জ হচ্ছে, এখানে এক্সটার্নাল ফোর্স নিয়োজিত, এক্সটার্নাল ফোর্স এখানে প্রত্যয়নী বলটাকে ইম্প্যাক্ট করতেছে, বুঝছো? আমি এটাকে স্বাধীনভাবে দুলতে দিইনি। ঠিক আছে, আমি তাকে কি করছি দোলার সময় সে যখন একটা পার্টিকুলার পজিশনে আছে F1 বলে যখন বাড়ি দিছি তখন তার পর্যায়কাল T1, তখন যখন সে এই জায়গায় ছিল আমি তাকে F2 বলে বাড়ি দিছি তখন পর্যায়কাল T2, যখন সে এই জায়গায় ছিল থার্ড কেসে তখন তাকে আমি F1 প্লাস F2 বলে বাড়ি দিছি। তো সাম্য অবস্থানের দিকে F1 প্লাস F2 বলে বাড়ি দিচ্ছি, সেটাই তার প্রত্যয়নী বল হিসেবে অ্যাক্ট করছে। ক্লিয়ার, বুঝছো? এইভাবে চিন্তা করতে হবে ম্যাথটা, বোঝা গেছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।